তো আজকে তোমরা হয়তো জানো যে আজকে ক্লাসের টপিক হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। এর সাথে আমরা স্পেস কমপ্লেক্সিটি জিনিসটাও বোঝার চেষ্টা করব যে দুইটা একে অপরের সাথে কিভাবে কানেক্টেড। অ্যান্ড যেহেতু এটা আসলে আমাদের সিএসসি 220 একটা কোর্স, হ্যাঁ, তো আমরা আসলে 220 পার্সপেক্টিভ থেকে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি দেখার চেষ্টা করব। অ্যান্ড ক্লাসের শেষে আমাদের গোল হবে যে আসলে আমরা যাতে করে আমাদের পরীক্ষায় যে টাইম কমপ্লেক্সিটি রিলেটেড কোশ্চেনগুলো থাকে, মূলত আসলে এমসিকিউ টাইপ কিছু কোশ্চেন থাকে, কিন্তু মানে এই ক্লাসের গোল আসলে ওইটা না যে ওই এমসিকিউ প্রবলেমটাকে সলভ করানো। এমসিকিউ প্রবলেমটা মানে খুব ইজিলি সলভ করা যাবে, মানে এই ছোট জিনিসটাকে নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই। বাট এই ক্লাসের বা আজকের ক্লাসে যা যা দেখাবো বা যা যা বলবো, এই সব কিছু আসলে সব কিছুর মূল লক্ষ্যটা হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটি জিনিসটা আসলে ফিল করা, বা ইন ফিউচারে কাউকে বোঝানো, বা হইতে পারে ফিউচারে ইন্টারভিউতে বসার সময় যদি ইন্টারভিউয়ার টাইম কমপ্লেক্সিটি নিয়ে কোনো কোশ্চেন করে সেখানে প্রপারলি উত্তর দিতে পারা, বা আরও লটস অফ ইউজ কেস থাকে। তো ওইটার মানে ওই জায়গাতে যাওয়ার আগে যে যে জিনিসপাতি জানতে হবে সেগুলোর একটা ওভারভিউ আজকের ক্লাসে আমি দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই বলে রাখি, টাইম কমপ্লেক্সিটি জিনিসটা যদি কেউ বোঝে, মানে প্রথমে বুঝতে একটু একটু ঝামেলা হইতে পারে, বাট মনোযোগটা যদি ধরে রেখে শেষ পর্যন্ত তুমি ক্লাসটা করো, আমার বিশ্বাস তুমিও উম, মানে আমি যেভাবে ফিল করে জিনিসগুলো সব কিছু বুঝছি, তুমিও সেভাবে বুঝতে পারবে। এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে টাইম কমপ্লেক্সিটি রিলেটেড অনেকগুলা নোটস বা পিডিএফ বা হোয়াট এভার ডকুমেন্টস বলতে পারো। আমি সব কিছুই গো থ্রো করবো, তবে এটাও সত্য যে সব কিছু অ্যাকচুয়ালি 220 সিলেবাসের মধ্যে ইনক্লুডেড না। কিন্তু আমি আগেই বলছি, আমি শুধুমাত্র 220 এই জাস্ট 2-3টা এমসিকিউ পরীক্ষায় আসবে ওই 2-3 মার্কের জন্য আমি আসলে ক্লাসটা নিতেছি না। ইন ডেপথ একটা নলেজের জন্য, যাতে করে তুমি সামনে 221 আছে, বা তারপরে হয়তো প্রবলেম সলভিং আছে বা ভালো প্রবলেম সলভার, সব কিছুর একটা ওভারভিউ আজকের ক্লাসে আমি দেখাবো, ঠিক আছে? তো এই টাইম কমপ্লেক্সিটিতে ওই এক্সামে 2-3 মার্ক পাওয়ার জন্য মোটামুটি 30 মিনিটসের একটা ক্লাসই এনাফ। মানে ওই যে 4টা 5টা টাইপ আসে, ওই 4টা 5টা টাইপ দেখলে এনাফ। বাট ভালো প্রবলেম সলভার হওয়া, বা অনেকে শোনো না যে টাইম লিমিট, টাইমে ধরা খেয়ে গেছি, মানে যারা সিনিয়র হয়তো অনেকেই টাইম লিমিট এক্সিট বা টিএলই এসবের নাম হয়তো শোনো নাই, যারা প্রবলেম সলভিং করছো তাদের হয়তো এই টার্মের সাথে পরিচিত আছে। ওয়েল, প্রবলেম সলভিংয়ের টাইম কমপ্লেক্সিটি আর থিওরিটিক্যাল বা আমাদের এক্সামে ভালো করার বা ইনার ডেপথ বোঝার টাইম কমপ্লেক্সিটি একটু ডিফারেন্ট। ওইটা জাস্ট পার্টিকুলার কয়েকটা টপিক নিয়ে কথা বলা হয়, আর এখানে আমরা ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কী কী আছে সব কিছু বুঝবো। তো আমি ক্লাসের শুরুতেই কিছু জিনিসপাতি আসলে লিখতেছিলাম বা তৈরি করতেছিলাম। তো কথা না বাড়ায় আমি হইতেছে যে আজকের ক্লাসে আমি আসলে কি কি করব সেটার একটা সামারি এখানে বলে দিই। তো শুরুতেই আমি হইতেছে যে এখানে যেটা করব যে হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি, এই টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কি। অবশ্যই ইট ইজ রিলেটেড টু টাইম, বাট নট এক্স্যাক্টলি হোয়াট উই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট টাইম, যে আমি কিছুক্ষণ বসে আছি কিছু সময় গেল, ব্যাপারটা এরকম না। বাট কিছুটা ডিফারেন্ট, সো ডিফারেন্সটা আমরা দেখবো আর কি। সো টাইম কমপ্লেক্সিটি কি, তারপরে হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটি কত ধরনের হইতে পারে, টাইম কমপ্লেক্সিটির গ্রাফ আছে। তারপরে আমরা টাইম কমপ্লেক্সিটি রিলেটেড কিছু প্রবলেম সলভ করে দেখবো যে আসলে আমরা যা শিখলাম সেগুলো দিয়ে আমরা কোনো প্রবলেম যেগুলো আমাদের রিয়েল লাইফে আসে সেগুলো আমরা বুঝতে পারি কিনা। তারপরে আমাদের পরিচিত ওয়ান ডাইমেনশনাল অ্যারে, যেটা আমরা 110-এ করছি, যেটা আমরা 220 একটু দেখার চেষ্টা করছি। অ্যান্ড ফাইনালি এবার আমাদের 220-তে 2D অ্যারে আছে, যেটার একটা ক্লাস অলরেডি আমি মানে ল্যাব ক্লাস 2টা প্রবলেম বোঝানোর চেষ্টা করছি, একটু সময় নিয়ে বোঝানোর চেষ্টা করছি আর কি। তো বাট সেখানে টাইম কমপ্লেক্সিটি কীভাবে আসে সেটা আমি একদম সবার শেষে এখানে একটা নোটস রাখছি, 2D অ্যারে টাইম কমপ্লেক্সিটির যত কিছু ঝামেলা আছে সেগুলো বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। এখানে বললাম যে গ্রাফ অফ টাইম কমপ্লেক্সিটি, সো গ্রাফ অফ টাইম কমপ্লেক্সিটি কি সেটা আমি এখানে রাখছি। সো এটাও আমি আসলে বুঝাই দিব যে এই জিনিসটাকে কিভাবে আসলে বুঝতে হয়, ঠিক আছে? তো আচ্ছা, তারপরে আর কি আছে, এরপরে আসে হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটির একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটার কাজ কি, যে লেটসে তুমি যে কোনো একটা বড় প্রোগ্রাম দিছো বা একটা কোড দিছো, কোড, সরি,
সো তুমি কোড দিছো ওই ওয়েবসাইটে, ওই ওয়েবসাইট তোমার কোডটাকে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে বলে দিবে যে এই প্রোগ্রামে টাইম কমপ্লেক্সিটি এত। এখন কত বলবে সেটা সে তো অ্যানালাইসিস করে বলবে, বাট আমাদের তো আসলে বুঝতে হবে যে কেন সে ওই অ্যান্সারটাই দিল, পার্টিকুলার কেন সে লগ এন দিল, কেন সে এন স্কোয়ার দিল না। ওয়েল, এন স্কোয়ার লগ এন এগুলো আমরা শিখবো, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। সো ওয়েবসাইট যে ওই অ্যান্সারটা দিল, লেটসে তুমি চ্যাট জিপিটিকেই জিজ্ঞাসা করছো, সো কেন চ্যাট জিপিটি ওই অ্যান্সারটাই দিল সেটাই আজকে বোঝার চেষ্টা করবো। আর সেই গ্রাফটাই আসলে এখানে দেয়া আছে যে এখানে কেন এই জায়গাটাতে লগ সরি এন হইলো ও অফ এন, এখানে কেন ও অফ এন লগ এন হইলো, এখানে কেন এন স্কোয়ার হইলো, বা এন স্কোয়ারটা কেন এখানে থাকলো না। সো সব কিছুই আসলে আমরা একটা ওভারভিউ দেখবো, সো দ্যাট তুমি পুরো ব্যাপারটাকে নিজে নিজে, মানে আমি ছাড়া বা কোনো ইনস্ট্রাক্টর ছাড়া তুমি নিজে নিজে জিনিসটা বুঝতে পারো। ঠিক আছে? আচ্ছা, সো তাহলে গ্রাফের ব্যাপারটাও গেল। এরপরে আসলে কি আছে, হ্যাঁ ওয়েবসাইটের ব্যাপারটাও বললাম, ওয়েবসাইটটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে আমরা কিছু কোড টোড দেখবো, তারপরে ওয়েবসাইটে যে জিনিসটা একবার দেখে নিব, ওয়েবসাইট লিঙ্ক বা এই ডকুমেন্ট বা সব কিছু আমি প্রোভাইড করবো টাইম টু টাইম। ওয়েল, আমি একটা ওয়েবসাইটও বানাইতেছি যেখানে আসলে সিএসসি 110 থেকে শুরু করে সিএসসি 220 পর্যন্ত যত কুইজ কোয়েশ্চেন বা যত ধরনের রিসোর্সেস থাকা পসিবল ব্র্যাকের, মানে এটাকে ফোকাসটা আসলে ব্র্যাক রিলেটেড, নট দ্য ইউনিভার্সাল, ইউনিভার্সাল কোনো কিছু না। সো ব্র্যাকের 110 থেকে শুরু করে 221 পর্যন্ত যা কিছু এক স্টুডেন্টের লাগে, এবং মোর দেন ইন্টারভিউ পর্যন্ত যা যা প্রয়োজন একজন ভালো প্রবলেম সলভার হওয়া পর্যন্ত, সব কিছু আসলে আমি ওখানে ডে বাই ডে আপডেট করতে থাকবো। ওয়েবসাইটটা আই গেস 2 দিনের মধ্যে রেডি হবে, তারপরে আমি সেখানে কন্টেন্ট ডে বাই ডে আপডেট করবো। তোমাদেরও হেল্প দরকার, তোমরা সেখানে সাজেশন দিবা যে ভাইয়া এই জিনিসটা ইনক্লুড করলে ভালো হয়। আচ্ছা, এরপরে হইতেছে যে ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন কেমন হয় সেটা আমি জাস্ট ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন যখন দেখাবো তখন। সো এই ছিল আজকের ক্লাসের আসলে কন্টেন্ট আর কি। সো হতে পারে এই ক্লাসের পার্ট টুও লাগতে পারে, বাট আমি চাই না লাগুক। বাট দেখি, আমি আগে বোঝানোর চেষ্টা করি, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ক্লাসের সাথে আমাকে করবা। এই ক্লাসটা কেন ইম্পর্টেন্ট, বিকজ তুমি যদি টাইম কমপ্লেক্সিটি না বোঝো তুমি ভালো প্রবলেম কোনো দিনই সলভ করতে পারবে না, তুমি ভালো কোড কোনো দিন লিখতে পারবে না। তোমার থেকে তোমার বেটার কোড তোমার ফ্রেন্ড লিখে তার প্রবলেম ওয়েবসাইটে আগে অ্যাপ্রুভ হবে, তোমারটা অ্যাপ্রুভ হবে না, কারণ তুমি টাইম কমপ্লেক্সিটি নিয়ে আগে পড়াশোনা করো নাই। তুমি 220-তে মিডে ভালো করতে পারবে না, বিকজ 220-তে মিডের পুরো কন্টেন্টটাই আসলে টাইম কমপ্লেক্সিটির উপরে ডিপেন্ড করে আছে। 220-তে 221-এর ল্যাবে তুমি ভালো করতে পারবে না, বিকজ সেখানে টাইম কমপ্লেক্সিটি নিয়ে অনেক ঘোর প্যাচ আছে। সো পড়তেছি আমরা 220, পড়তেছি আমি টাইম কমপ্লেক্সিটি, বাট এটার মানে লেন্থ বা এটার ব্যাপারটা আসলে ডেপথ অনেক। ঠিক আছে? তো শুরুতেই আমাদের যেটা কথা ছিল যে টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কি সেটা একটু দেখা। তো আমি সেই ডক্সে আগে চলে যাই। আচ্ছা, সো ও হ্যাঁ, মানে এই টাইম কমপ্লেক্সিটির এটা হচ্ছে একটা ইনডেপথ নোট। আমি চেষ্টা করবো এই নোটের 80% জিনিসপাতি বলে দেওয়ার, এটা আমি প্রোভাইড করে দিব, তারপরে তোমরা নিজেরা বাকিটা ফিগার আউট করে নিবা আর কি। তো এখানে এই নোটটা পড়লে তোমার কি কি লাভ হবে, মিড ফাইনালের যা কিছু আছে সব তো পারবাই, সাথে তোমার ইন ফিউচার ইন্টারভিউতেও তুমি জিনিসপাতিগুলো এখান থেকে এর বাইরে আসার মতো কেমন তেমন কিছু নাই। আচ্ছা, সো টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কি আসলে, যদি বলি নট দ্য অ্যাকচুয়াল টাইম টেকেন, বাট অ্যামাউন্ট অফ দ্য টাইম টেকেন অ্যাজ এ ফাংশন অফ ইনপুট সাইজ। আমি জানি এটা শুনে আসলে বুঝতে পারার কথা না, বাট দুইটা জিনিস, এক হইতেছে যে নট দ্য অ্যাকচুয়াল টাইম টেকেন, মানে টাইম কমপ্লেক্সিটি বলতে আমরা যেটা বুঝি যে অ্যাকচুয়ালি আমি একটা প্রোগ্রাম লিখলাম, এই প্রোগ্রামটা কতক্ষণ ধরে রান হবে, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা কিছুটা এরকম, বাট এর মধ্যে একটু স্লাইটলি ডিফারেন্স আছে, সেটা আমি বলবো। সো বলছে যে নট অ্যাকচুয়াল টাইম টেকেন, অ্যাকচুয়ালি যতটুকু টাইম লাগে সেটা আসলে টাইম কমপ্লেক্সিটি না, সেটা হচ্ছে কতটুকু অ্যামাউন্ট অফ টাইম, মানে একটা সামগ্রিক টাইম একটা ফাংশন ইনপুট হিসাবে কতটুকু নিতে পারে, বা এরকম একটা কিছু বোঝানো হয়েছে। সো আমরা এক্সাম্পল না দেখলে বুঝবো না। তো এখানে একটা ছোট্ট এক্সাম্পল বা একটা অ্যানালজি দেয় যে তুমি একটা কোড লিখছো, লেটসে তুমি একটা কোড লিখছো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবা, বা 1 থেকে 100 পর্যন্ত সাম করবা লেটসে। তো 1 থেকে 100 পর্যন্ত সাম করার তুমি কোড লিখছো, খুবই ভালো কথা। কোড লেখার পরে তোমার বন্ধুর আছে উইন্ডোজ, তো সে কি করছে, উইন্ডোজে প্রোগ্রামটা রান করছে, তো তার লেটসে তা ইমাজিন করো তার 100 মিলি সেকেন্ড টাইম লাগছে তোমার ফ্রেন্ডের। তোমার ম্যাকবুক আছে,
তোমার ম্যাকবুক আছে, তুমি এখন ম্যাকবুকে এই প্রোগ্রামটা 1 থেকে 100 পর্যন্ত কোড রান করছো, তোমার টাইম লাগছে 90 মিলি সেকেন্ড। ঠিক আছে, মিলি সেকেন্ড। অ্যান্ড তোমার আরেকটা ফ্রেন্ড যে আসলে অনেক ভালো কম্পিউটার সায়েন্সের জিনিসপাতিগুলো বোঝে বা অপারেটিং সিস্টেম বোঝে, তো সে হচ্ছে লিনাক্স ইউজার, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, তো তার আসলে 85 মিলি সেকেন্ড লাগছে লেটসে। এখন কথা হচ্ছে যে ভাই 1 থেকে 100 পর্যন্ত কোড আমি লিখলাম, কোড তো সেম, বাট এই যে মেশিন ভেদে 3 জায়গায় 3 ধরনের যে টাইম লাগলো, এটা কেন? আচ্ছা, এটার উত্তর দিতেছি। আবার এটা গেল তো মেশিন ভেদে, একটা কোড 3টা মেশিনে বা 3টা অপারেটিং সিস্টেমে 3 ধরনের বিহেভিয়ার করতেছে। এখন আসি সার্ভার। সার্ভার জিনিসটা কি? যেমন একটা ওয়েব ব্রাউজার। তো এই সিসি মানে হচ্ছে কোডফোর্স। কোডফোর্সের নাম যদি তোমরা শুনে না থাকো, তাহলে শুনে নাও যে কোডফোর্স হচ্ছে একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং কম্পিটিশন, যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তাদের সেখানে একটা প্ল্যাটফর্ম, তারা সেখানে যে প্রবলেম সলভ করে। সিম্পল। সো তুমি 1 থেকে 100 পর্যন্ত কোড, সরি 1 থেকে 100 পর্যন্ত সামেশন করার কোড এখানে সাবমিট দিছো। এই সার্ভার সে তোমার কোডটা রিড করে তাদের সার্ভারে রান করে এটা আউটপুট বা তোমাকে এই কোডটা অ্যাকসেপ্টেড করছে এটা জানাইতে টাইম নিছে, ধরে নিতে পারো যে ধরো 50 মিলি সেকেন্ড, লেটসে আমরা 50 মিলি সেকেন্ড। তোমার আরেকটা ফ্রেন্ড কোড শেফ, সেম, ওটাও আসলে একটা প্রবলেম মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং করার প্ল্যাটফর্ম, তো সেখানে লাগছে 60 মিলি সেকেন্ড। আবার তোমার আরেকটা ফ্রেন্ড যে আসলে সিনিয়র, যে ইন্টারভিউ প্রিপারেশন নিতেছে, লিড কোড বলা হয়, যেখানে আসলে আমরা গুগল, মাইক্রোসফট, অ্যামাজন এই বড় বড় বিগ টেক কোম্পানির যে প্রবলেমগুলো থাকে, সেই প্রবলেমগুলো আসলে লিড কোডে আছে। তোমরা চাইলে ক্লাস শেষে একটু সার্চ দিতে পারো, কোড ফোর্স, কোড শেফ, লিড কোড, এগুলা প্রয়োজন আছে আর কি। সো লিড কোডে তোমার ফ্রেন্ড কোডটা সাবমিট করছে, তার লাগছে 70 মিলি সেকেন্ড। এখন কথা হচ্ছে যে ভাই কোড ফোর্সে 50 মিলি সেকেন্ড লাগলো, কোড শেফে লাগলো 60 মিলি সেকেন্ড, অ্যান্ড লিড কোডে লাগলো 70 মিলি সেকেন্ড, এটা কেন? এখন কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মেশিন, লেটসে তোমার ফ্রেন্ডের ল্যাপটপে র্যাম আছে 8 জিবি, আরেকটা ফ্রেন্ডের ল্যাপটপে র্যাম আছে 16 জিবি, কারো ল্যাপটপে র্যাম আছে 64 জিবি, কারো ল্যাপটপে জিপিইউ লাগানো আছে, কারো ল্যাপটপে গ্রাফিক্স কার্ড লাগানো আছে, কারো ল্যাপটপে আরটিএক্স হ্যান ত্যান অনেক কিছু লাগানো আছে, কেউ আবার ম্যাকের 10 কোর, 16 কোর অনেক কিছু ইউজ করে। সো ডিপেন্ডিং অন দ্য মেশিন ক্যাপাসিটি, প্রত্যেকটা ক্যাপাসিটি তো সেম না, তাহলে এখানে ডিপেন্ড করতেছে কার কম্পিউটারের র্যাম কত, কার ক্যাপাসিটি কত। আর এই যে সার্ভার, এই সার্ভারে অনেক কিছু ডিপেন্ড করে, ইন্টারনেট স্পিড ডিপেন্ড করে, সার্ভারের ভিতরে যে তুমি সার্ভারের ভিতরে কতটুকু র্যাম রাখছো বা কতটুকু একসাথে 10,000 মানুষজন যদি কোড সাবমিট করে সেক্ষেত্রে টাইম কতটুকু লাগবে। সো অনেক ধরনের ডিপেন্ডেন্সি আছে, রাইট? দ্যাটস ওয়াই এইসব ডিপেন্ডেন্সির জন্য টাইমটা হেরফের করতে পারে। ঠিক আছে, সো আই হোপ এই এইটা মানে এই মেশিন এবং সার্ভার এই দুইটার এক্সাম্পল বুঝছো যে আচ্ছা একই জিনিস বাট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট টাইম লাগতে পারে, কিন্তু টাইম কমপ্লেক্সিটি জিনিসটা এরকম ডিফারেন্ট হইলে প্রবলেম। সো টাইম কমপ্লেক্সিটি জিনিসটা একটা ধ্রুবক হওয়া লাগবে, একটা মানে সমস্ত জায়গার জন্য একটা সেম হওয়া লাগবে, সো দ্যাট আমি যাতে বুঝতে পারি। আমি কি মনে রাখবো যে উইন্ডোজের জন্য এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি এত এভাবে মুখস্থ করবো? এটা তো পসিবল না। সো আমাকে একটা জেনারেলাইজ সিচুয়েশনে আসতে হবে, যেখান থেকে আমি একটা প্রবলেম দেখলে বুঝতে বলতে পারবো যে ইন জেনারেল সেন্স এটা তুমি ম্যাকে রান করো, এটা তুমি উইন্ডোজে রান করো, এটা তুমি লিনাক্সে রান করো, অথবা তুমি এটা সার্ভারে, কোড শেপ যেখানেই রান করো না কেন, এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি হওয়া উচিত এটাই। সো এটা আমাদের জন্য বেশি এফিশিয়েন্ট। সো রাদার এই ডিফারেন্ট প্ল্যাটফর্মের এই টাইম টেকেন কতটুকু নেয় সেটা মনে রাখার থেকে টাইম কমপ্লেক্সিটি এই টপিকটাকে শিখে ওইটা মনে রাখাটা আমাদের জন্য হিউম্যানলি বেশি অপটিমাইজড আর কি। ঠিক আছে, সো এটাই আসলে টাইম কমপ্লেক্সিটি। তো আমরা তাইলে এরকম ডিফারেন্ট জিনিসপাতি শিখবো না, আমরা একটা জেনারেলাইজ জিনিস জিনিস শেখার চেষ্টা করবো। তো এখন টাইম কমপ্লেক্সিটি বোঝার আগে তুমি একটা জিনিস মনে রাখো যে একটা প্রোগ্রামে কতগুলো অপারেশন চলে। লেটস সে তোমরা তো সবাই মোটামুটি সবাই আই গেস অ্যারে পারো। আমি এখানে অ্যারে শিখাইতেছি না, বাট একটা এক্সাম্পল নিতেছি। যে ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, ঠিক আছে? তোমরা আই হোপ দেখতে পাচ্ছ এখানে। তো এখানে আমি টার্গেট লিখছি 10, আর এখানে আমি একটা অ্যারে নিছি। সো এই অ্যারের লেন্থ নিছি আমি হচ্ছে সরি সো এই অ্যারের লেন্থ নিছি কত? এই অ্যারের লেন্থ নিছি আমি 10, এবং নিচে আমি হচ্ছে তার ইন্ডেক্সগুলো রাখছি, কোনো সমস্যা নেই। এবং আমি এখানে বলছি টার্গেট হচ্ছে আমার কত? 10। তার মানে আমার কাজ হচ্ছে যে এই অ্যারে থেকে 10 যে ভ্যালুটা আছে সেটাকে খুঁজে বের করা। এখন যদি আমার 10টা প্রথমে থাকতো,
তাহলে কি আমি শুরুতেই মানে প্রথমবার যখন সার্চ করতাম লুপের থ্রুতে, এই যে আমি যে একটা লুপ চালাইছি, এই লুপের থ্রুতে যখন সার্চ করতাম তাহলে প্রথমবার ইটারেশনেই কিন্তু আমি এখানে 10 পেয়ে যেতাম, রাইট? তার মানে কি আমি এমন একটা প্রোগ্রাম লিখছি এবং আমি এমন একটা ভ্যালু খুঁজতে যাচ্ছি যেটা আসলে শুরুতে আমাকে অ্যান্সার বলে দিছে। তার মানে এইটা কি একটা বেস্ট সলিউশন আমার জন্য। আচ্ছা, আমি যেটা চাচ্ছি সেটাই আমি পেয়ে গেলাম, তার মানে এটা বেস্ট কেস হইতে পারে। আবার এটাও তো হইতে পারে যে আমি যে জিনিসটা খুঁজতেছি সেটা আসলে ওই অ্যারের সবার লাস্টে আছে। তো আমি আমার প্রোগ্রাম তো সেটা জানবে না সে কোথায় আছে। প্রোগ্রাম সবসময় বিহেভ করবে কি আয়ের ভ্যালু জিরো থেকে, ইন্ডেক্স জিরো থেকে সে রান করবে, রাইট? খুবই সিম্পল। সে প্রথমে এসে চেক করবে এখানে কি 10 আছে, এই যে এখানে এসে সে চেক করবে ইফ এখানে কি 10 আছে, সে বলবে নাই এখানে 10 নাই, সে আবার পরেরটাই যাবে, এখানে 10 আছে 10 নাই, এভাবে করে সে সবগুলা ইন্ডেক্স সে চেক করলো। এখানে সে সবগুলা সে ইন্ডেক্স চেক করলো এবং সবার শেষে যে সে 10কে খুঁজে পেল। আমার প্রোগ্রামটা সবার শেষে 10কে খুঁজে পেল। এখানে অ্যাকচুয়ালি কি হইলো, তুমি যত সাইজের একটা লেন্থের অ্যারে নিছো সেই সাইজের ঘরে বা 10 নম্বর ঘরে গিয়েই কিন্তু তুমি সেই এলিমেন্টটাকে খুঁজে পাইছো। এইটাকে কি তুমি বেস্ট কেস বলবা নাকি একদম সবচেয়ে খারাপ কেস বলবা? মানে তুমি এভাবে চিন্তা করতে পারো যে তোমার বাসায় 3টা ড্রয়ার আছে, হ্যাঁ? তো তুমি এখন মনে মনে চিন্তা করছো আচ্ছা জামাটা কোন ড্রয়ারে রাখছি। তো এখন তুমি মনে মনে চিন্তা করছো যে প্রথম ড্রয়ারেই থাকার কথা। তো তুমি প্রথম ড্রয়ার খুলেই যদি দেখো জামাটা পেয়ে গেছো, তার মানে এটা অবশ্যই একটা বেস্ট কেস। আমাকে আর পরবর্তী 2টা ড্রয়ার খুঁজতে হইলো না, রাইট? আচ্ছা, তো বেস্ট কেস জিনিসটা বুঝলাম। এখন ওর্স কেস জিনিসটা কি? তুমি মনে করলা যে প্রথম ড্রয়ারেই আছে, তুমি প্রথম ড্রয়ারটা খুললা, প্রথম ড্রয়ারটা খোলার পরে জিনিসটা কি দাঁড়াইলো, ওখানে পাইলা না। দ্বিতীয় ড্রয়ারটাও খুললা, ওখানে পাইলা না। তৃতীয় ড্রয়ারটা খুললা, 3 নম্বর ড্রয়ারে যে পাইলা। এটা হচ্ছে একটা কি ওর্স কেস সিনারিও। সব কেস ঘাটাঘাটি করে সবার শেষে পাইলাম। আর আরেকটা কেস বাকি আছে, সেই কেসটা হচ্ছে এভারেজ কেস। এভারেজ কেস জিনিসটা কি, যে প্রথম ড্রয়ার খুললা পাইলা না, দ্বিতীয় ড্রয়ারে তুমি পাইছো, এটাকে হচ্ছে একটা এভারেজ কেস। ঠিক আছে? সো তাহলে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন প্রোগ্রাম 3 ধরনের বিহেভ করতে পারে। সে বেস্ট কেসেই অ্যান্সারটা খুঁজে পাইতে পারে, সে মাঝামাঝি কোথাও একটা অ্যান্সার পেয়ে যেতে পারে, তাহলে মাঝামাঝি যে জিনিসটা সেটাকে বলে এভারেজ। আর সে সবার লাস্টে যে খুঁজতে পারে সেটা হচ্ছে ওর্স কেস। সো আই হোপ জিনিসটা বোঝা গেছে। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত আমি যা যা বলছি বা যা যা বলার চেষ্টা করছি এই পর্যন্ত কি কারো কোনো বুঝতে প্রবলেম আছে কিনা, থাকলে আমাকে জানাইতে পারো। আমি 10 সেকেন্ড সময় দিতেছি বলার জন্য আর কি। এনি এক্সাম্পল বা কোনো এক্সাম্পল নিয়ে খটকা আছে কিনা? আচ্ছা, ফাইন। তো আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা তাইলে এই প্রবলেমটা দেখতেছিলাম। তো দেখো এখানে যদি আমার এন এর ভ্যালু, এখানে এন এর ভ্যালু কত আছে, 10 না? এখানে এন এর ভ্যালু 10 আছে। তার মানে আমাকে ওর্স কেসে, একদম খারাপ কেসে কতবার মানে এই খারাপ কেস মানে কি আমার 10টা সবার লাস্টে থাকবে, আমার প্রোগ্রামটা শুরু থেকে সবগুলা বাক্সে এসে খুঁজবে, ইন্ডেক্সে খুঁজবে এবং সবার শেষ পাবে, তার মানে কোর্স কেস। সো আমি এখানে লিখছি যে যদি আমার একটাই বাক্স থাকতো তাহলে এন এর ভ্যালু কত হইতো, 1। সো এন এর ভ্যালু 1 মানে আমি অপারেশন কয়টা হইতো, মানে আমার চেক করা লাগতো কয়টা, চেক করা লাগতো একটা। সো দ্যাটস আমি এখানে লিখছি এন এর ভ্যালু 1 হইলে আমার একবার চেক করা লাগতো, অপারেশন হইতো 1। এন এর ভ্যালু যখন 10 হইছে, এন এর ভ্যালু যখন 10 হইছে, আমাকে ওর্স কেসে একদম সব থেকে খারাপ যে কেস, ওই কেসে আমাকে কয়টা অপারেশন করা লাগছে, মানে কয়বার খোঁজা লাগছে, টোটাল 10 বার খোঁজা লাগছে। আমার যদি টোটাল 100টা বাক্স থাকতো বা 100টা ড্রয়ার থাকতো এবং 100 নম্বর ড্রয়ারে যদি আমার জামাটা থাকতো, তাহলে একদম খারাপ কেস বা ওর্স কেসে আমাকে 100তম ঘরে যেয়ে ওইটাকে আমি খুঁজে পাইতাম। অ্যান্ড ব্যাপারটা যদি তোমার 1 লক্ষ হইতো, তাহলে তুমি 1 লক্ষ বার তোমার এই লুপটা চলতো, 1 লক্ষ বার তোমাকে চেক করতে হইতো অ্যান্ড তোমাকে জানাইতে হইতো যে ওর্স কেসে আমি জিনিসটাকে খুঁজে পাইছি। আচ্ছা, সো তার মানে এখানে কি, এখানে এই জিনিসটা তুমি বুঝতে পারলা যে তার মানে এটার সাথে এটা বাড়তিছে। সো এই ধরনের সম্পর্কটাকে কি ধরনের সম্পর্ক বলা হয় বলো তো? যে এটাও বাড়তিছে এটাও বাড়তিছে, তার মানে আমার গ্রাফটা আসলে কেমন হওয়া উচিত, এরকম না। ইনপুটের সাথে আমার আউটপুট বাড়তিছে, তার মানে গ্রাফটা আমার একটা কি লিনিয়ার, লিনিয়ার হবে নাকি নন নন লিনিয়ার হবে। সো এইটা নিয়ে আমরা আসলে বুঝবো। আচ্ছা, তো এন এর মান বাড়লে অপারেশনও বাড়ে, এটা আমরা বুঝলাম। সো এইটার যদি আমরা একটু গ্রাফ দেখি, এটা আসলে ইনপুট সাইজ। ইনপুট সাইজ মানে হচ্ছে আমার কতগুলা বাক্স আছে, তুমি বাক্সর পরিমাণ যত বাড়াবা কোর্স কেসে অপারেশনের পরিমাণ বা তোমার খোঁজার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। সো তাহলে আমার গ্রাফটা অ্যাকচুয়ালি কি ধরনের গ্রাফ হবে, আমার গ্রাফটা অ্যাকচুয়ালি এভাবে করে বাড়তে থাকবে। সো আমরা ম্যাথমেটিক্যাল পার্সপেক্টিভ থেকে বা অ্যারের পার্সপেক্টিভ থেকে এই জিনিসটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু এখানে টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কিভাবে কানেক্টেড, ওর্স কেস জিনিসটা একটু বুঝলাম যে ঠিক আছে সবার একদম
খারাপ যতভাবে খারাপ কেস হইতে পারে, যে তোমরা পরীক্ষা সেমিস্টার শেষে যোগ করো যে আচ্ছা কুইজে 10, এর থেকে খারাপ হইতে পারে না, তারপরে মিডে 12, এর থেকে খারাপ হবেই না, কারণ আমি 15 মার্ক অ্যান্সার করছি, 12 পাবোই। সেভাবে তোমরা ওর্স কেস চিন্তা করো, বেস্ট কেস তো কেউ চিন্তা করো না, 15 অ্যান্সার করছি 20 তো আর ধরে বসো না, রাইট? সো ওর্স কেস চিন্তা করেই অ্যাকচুয়ালি আমরা আমাদের রিয়েল লাইফ বলো বা প্রবলেম সলভিং বলো বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বলো বা যাই বলো না কেন, আমরা সবসময় ওর্স কেস বা সব থেকে খারাপ ঘটনা কি হইতে পারে সেইটা নিয়ে চিন্তা করি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের সিস্টেমটাকে বিল্ড করি, সো দ্যাট খারাপ কেসেও যেন আমার সিস্টেমটাকে ধসে না পড়ে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমাদের টাইম কমপ্লেক্সিটি জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আই হোপ এই গ্রাফটা তুমি বুঝলা যে ঠিক আছে, যতগুলো আমি বাক্স বাড়াবো ততবার চেক হবে, এখানে প্রবলেমটা দেখো, যতবার আমি এন এর ভ্যালু বাড়াবো ততবার এটা চেক হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার এটাকে এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। সো আই হোপ এটা মোটামুটি ক্লিয়ার। তাহলে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, এটাকে আমরা টাইম কমপ্লেক্সিটির যে নোটেশন সেটা দিয়ে আমরা লিখতে পারি কি, ও অফ এন, ঠিক আছে? ও অফ এন মানে এটাকে পড়া হয় হচ্ছে ও অফ এন, এভাবে পড়া হয়। আরও অনেক ধরনের টাইম কমপ্লেক্সিটি আছে, আমরা নিচে আসতেছি। আচ্ছা, সো তাহলে এই ও অফ এন কে কেমন ধরনের টাইম কমপ্লেক্সিটি বলা হয়? এটাকে বলা হয় লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। এখানে আমি একটু আগেই বললাম যে অলওয়েজ আমরা ওর্স কেস সিনারিওতে টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করি, যদিও বা টাইম কমপ্লেক্সিটি 3 প্রকারের। টাইম কমপ্লেক্সিটি টোটাল 3 প্রকারের, আমি যদি এইটা দেখাই, কোথায় আমি লিখে রাখছি, টোটাল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি, একটা হচ্ছে এভারেজ কেস, একটা হচ্ছে ওর্স কেস। সো আমরা আসলে ওর্স কেসটা নিয়ে পড়াশোনা করব, 220 বলো 221 বলো, ঠিক আছে? 220তে এভারেজ কেস নিয়েও কিছু পড়াশোনা আছে, বাট টুডে ইজ নট দ্যাট ডে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এই বক্সে 2 নম্বরে, হ্যাঁ। তো তাইলে এখন রিয়েল লাইফ, এখন তোমার একটা ফ্রেন্ড, লেটসে তোমার একটা ফ্রেন্ড এমন একটা কোড লিখছে যেই কোডের টাইম কমপ্লেক্সিটি আসছে ও অফ এন। তোমার আরেকটা ফ্রেন্ড কোড লিখছে যেই কোডের টাইম কমপ্লেক্সিটি আসছে এন স্কোয়ার। তো এখন কথা হচ্ছে যে কার প্রোগ্রামটা ভালো। সো এখন আমাকে কেউ কি একটু বলতে পারবা যে তোমার ফ্রেন্ডের মানে তোমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন, তোমার ফ্রেন্ডের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন স্কোয়ার। সো এখন কথা হচ্ছে যে কার টাইম কমপ্লেক্সিটি ভালো, বা কার মানে প্রবলেমের যে সলিউশন যে লিখছে কার সলিউশনটা ভালো, আমাকে একজন একটু জানাও তো কার সলিউশনটা ভালো। O of n. ও অফ এন, যার টাইম কমপ্লেক্সিটি কম। রিজন কি? আমরা এখানে একটা গ্রাফ দেখাইছি, রাইট? সো তুমি যদি একটু গ্রাফটা দেখো, এখন তুমি বুঝতে পারবা যে আমি আসলে এই কোশ্চেনটা কেন করছি। সো গ্রাফে দেখো তো যে তোমার এখানে আমরা দুইটা এক্সাম্পল নিয়ে কথা বলছি, একটা হচ্ছে তোমার ও অফ এন স্কোয়ার যেটা তোমার ফ্রেন্ডের টাইম কমপ্লেক্সিটি, আর তোমার টাইম কমপ্লেক্সিটি কত? তোমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন, যেটা হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, এগেইন এখানে বলে রাখা ভালো, ও অফ এন স্কোয়ার এইটা মানে আমরা নাম দিয়ে রাখি হচ্ছে কোয়াড্রিক টাইম, ঠিক আছে? কোয়াড্রেটিক টাইম বা কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি, বাট আমরা ও অফ এন স্কোয়ার দিয়েই অভ্যস্ত আর কি শুনতে বা বলতে। সো তাহলে এখন তুমি এই গ্রাফ থেকে দেখো যে তোমার টাইম কমপ্লেক্সিটি যত নিচের দিকে থাকবে সেটা তত ভালো। যদি আমি এই ফ্যাক্টোরিয়াল এন এর সাথে এই লগ এন এর কম্পেয়ার করি, তার মানে তোমাকে বলতে হবে যে লগ এন টাইম কমপ্লেক্সিটি সমৃদ্ধ যে প্রোগ্রামটা আছে বা যে অ্যালগোরিদমটা লেখা হয়েছে বা যে সলিউশনটা লেখা হয়েছে অবশ্যই এটা বেস্ট, এটা খুবই খারাপ। বিকজ যখন এখানে এন এর ভ্যালু বাড়বে এই 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 কোডটা অনেক বেশি টাইম নেবে, ঠিক আছে? সো আই হোপ তার মানে তুমি এই এক্সাম্পল যেটা দিলাম সেটা হয়তো বুঝতে পারছো যে টাইম কমপ্লেক্সিটি বেশি মানে আপাত দৃষ্টিতে, এখন যেহেতু আমরা 220-তে আছি, 221-এ গেলে কিছু পার্সপেক্টিভ বা কিছু থাকে না, মানে প্রত্যেকটা টপিকের মধ্যেই তো কিছু ডিফারেন্স আছে বা কিছু ধরো যে কি বলে এটাকে এক্সেপশনাল কেস আছে। সো এক্সেপশনাল কেস আপাতত ভুলে যাও, আস্তে আস্তে সেগুলা টাইম টু টাইম আসবে। এখানে আমি সেই ডকগুলো রাখছি যে এক্সেপশনাল কেসগুলো কী কী হইতে পারে, সেটা জাস্ট আমি বলে দিব যে এগুলাও আছে, এক্সিস্ট করে, তোমাকে পড়া লাগবে। বাট ফর দ্য টাইম বিং এটা মনে রাখো যে টাইম কমপ্লেক্সিটি কম হওয়া ভালো। আমরা চাই সবসময় প্রত্যেকটা প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি যাতে করে কম হয়, সো দ্যাট আমার প্রবলেমটা ফাস্টার হয় বড় বড় কেসে। যেমন তুমি এন এর ভ্যালু যদি এখানে 10 দাও, তাহলে এই প্রবলেমটা লেটসে মানে এক্সাম্পলের ক্ষেত্রে এই আমার প্রবলেমটা কত সময় নেবে? 10 সেকেন্ড নেবে। কিন্তু তুমি যদি এখানে 10 দাও তাহলে ধুম করে কী হয়ে যাবে? 100 হয়ে যাবে না? তার মানে কি তোমার প্রবলেমটা 100 সেকেন্ড টাইম নেবে। কোনটা ভালো? যেটা 10 সেকেন্ড নেয়। তুমি ধরো যে একটা বাটনে ক্লিক করছো, ওই বাটনের টাইম কমপ্লেক্সিটি ধরো যে
লগ ইন, তো তোমার ফ্রেন্ডের কোড যে লিখছে, যে বাটনটা বানাইছে, তার 10 সেকেন্ডে তুমি সেখানে ঢুকতে পারবা। আর যে এন স্কোয়ার বানাইছে, চিন্তা করো, মানে 1-2 মিনিটের মতো, প্রায় মানে 10-20 সেকেন্ড কম, 2 মিনিট ধরে বসে থাকতে হবে। সো অবশ্যই এই সলিউশনটা খুব একটা ভালো না। সো আমরা কম্পেয়ার করেও বুঝলাম যে আচ্ছা টাইম কমপ্লেক্সিটি তাহলে মোটামুটি কাইন্ড অফ এরকম কিছু একটা বুঝাইতেছে। আচ্ছা, আমরা আরও সামনের দিকে যাই আর জিনিসগুলো আরও ক্লিয়ার হতে থাকবে। সো বিগ ও নোটেশন, এই যে আমি এখানে বললাম ও অফ এন, এটাকে পড়া হয় বিগ ও অফ এন। আমরা বিগ ও বলি না, এখানে ও মানে ও, বাট মানে বইপত্রে বা থিওরিটিক্যাল জায়গায় কিছু জায়গায় বিগ ও আছে, তাই আমি এখানে লিখে রাখছি। সো বিগ ও নোটেশন, সো বিগ ও নোটেশনকে বলা হয় হচ্ছে ওটস কেস টাইম কমপ্লেক্সিটি। সো যখনই তুমি দেখবা যে বিগ ও, তার মানে তুমি বুঝে যাবে যে এখানে আসলে ওটস কেস নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তো ধরে নাও যে তুমি ক্যাফেতে বসে আছো, তোমার সামনে দুইটা সিনিয়র বলতেছে যে টাইম কমপ্লেক্সিটির জন্য মারা খেয়ে গেলাম রে। মানে জিনিসটা হয়েছে যে তার প্রবলেমটা ওয়েবসাইটে হয়তো ও অফ এন হইলে একসেপ্ট করতো, তার সলিউশন হয়তো ও অফ এন স্কোয়ার সে করে ফেলছে। দ্যাটস ওয়াই ওয়েবসাইট তার প্রবলেমটাকে একসেপ্ট করে নাই। সো এই জন্য সে হয়তো বলছে টাইম কমপ্লেক্সিটি ধরা খেয়ে গেল। সো দ্যাটস দ্য সিনারিও আর কি। তো ওর্স কেস মানে হচ্ছে ও অফ এন, এটা বুঝে ফেললাম। এটাকে আরেকটা সিমিলার নামে বলা হয়, সেটা হচ্ছে তোমার আপার বাউন্ড। আপার বাউন্ড আছে, লোয়ার বাউন্ড আছে, এগুলো আমরা 221 আরও বেশি করে শিখবো, বাট জাস্ট জানার জন্য আমি এটা বললাম। আচ্ছা, সো এই যে বেস্ট কেস জিনিসটা কি? তোমার টার্গেট হচ্ছে একটাই খুঁজে বের করা, অ্যান্ড তোমার যে যতগুলো যে ড্রয়ার আছে, তুমি প্রথম ড্রয়ারেই সেটা খুঁজে পেয়ে গেছো, তার মানে এই সিনারিওকে বলা হচ্ছে কি বেস্ট কেস সিনারিও। আচ্ছা, হ্যাঁ, কেউ কিছু বলতেছিলা? ওকে। সো বাট আমরা অলওয়েজ ওটস কেস নিয়েই ভাববো, আমাদের থিঙ্কিং সবসময় ওটস কেস নিয়েই। আচ্ছা, এখন আমরা হইতেছে যে চলো একটা ফাংশন সলভ করি, যে লেটসে তোমাকে একটা এফ অফ এন ম্যাথমেটিক্যাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করো। এত প্রোগ্রামিং রিলেটেড, মানে যদিও প্রোগ্রামিং ইজ অল অ্যাবাউট ম্যাথস, সো আমরা ম্যাথমেটিক্যাল জায়গা থেকে চিন্তা করি যে তোমাকে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা। সো এই ফাংশনটা কি? ফোর ফোর এন স্কোয়ার প্লাস 3n প্লাস 5, রাইট? সো এ ধরনের কখনো যদি তুমি কোনো ফাংশন দেখো এবং তোমার ফ্যাকাল্টি যদি প্রশ্ন করে, কেউ কি বলতে পারবা এটা টাইম কমপ্লেক্সিটি কত, তোমাকে মনে রাখা লাগবে এই দুইটা স্টেপ। একটা হচ্ছে কনস্ট্যান্ট, তুমি ইগনোর করবা। কনস্ট্যান্ট জিনিসটা কি? এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই 3 হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই 4 হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট ইগনোর করার পরে সিচুয়েশনটা দাঁড়ায় কি এন স্কোয়ার, এন আর 1। এখানে 5 ইগনোর করলে তো 0 হয়ে যায়, 1 কেন? মানে 5 এর জায়গায় তো 100 থাকতে পারতো, রাইট? সো এখানে 100 থাকুক, 1 কোটি থাকুক, সেটা আসলে কনস্ট্যান্ট হিসাবে আমি ডিল করব। দ্যাটস এখানে জাস্ট 1 লিখে রাখছি, এটা খুব একটা ইফেক্ট ফেলতেছে না। আর লার্জেস্ট টার্ম, এখন কথা হচ্ছে এই তিনটা টার্মের মধ্যে সব থেকে বড় টার্ম কোনটা? ডমিনেন্ট টার্ম, যেটাকে কেউ বিট করতে পারবে না, সেটা হচ্ছে এন স্কোয়ার। সো তাইলে এই যে ফাংশনটা আমি লিখলাম, এ ধরনের ফাংশন এর টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ এন স্কোয়ার, ঠিক আছে? সো এটা হচ্ছে কমপ্লেক্স ফাংশন অফ টাইম কমপ্লেক্সিটি। এই ধরনের জিনিসপাতি তোমরা 221-এ পাবা, বাট আমি জাস্ট বোঝানোর জন্য, যেহেতু একটা ওভারভিউ দিতেছি টাইম কমপ্লেক্সিটি নিয়ে, সেজন্য আমি দেখাইলাম। সো এভাবে করে পারবো। এখন স্যার একটা কোশ্চেন ছিল। ওকে, হ্যাঁ বলো। আচ্ছা, আমি ভাইয়া আমি আমি কিন্তু ভাই মানে কোনো স্যার টার না, তুমি আমাকে ভাই বললেই বেটার হয় আর কি। আচ্ছা ভাইয়া, কনস্ট্যান্টের বদলে এটা কোএফিসিয়েন্ট হওয়া উচিত না? আহ, হ্যাঁ, কোএফিসিয়েন্টই হওয়া উচিত, বিকজ এটা আসলে যেহেতু একটা মানে ভ্যালুর সাথে বা একটা কি বলে ভ্যারিয়েবলের সাথে আছে, সো তুমি কোএফিসিয়েন্ট বলতে পারো। বাট এগেইন আমরা কিন্তু এখানে আসলে ম্যাথমেটিক্যাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছি না, বা মানে এখানে মানে তুমি যেটা ওয়ার্ডটা বলছো ইট ইজ ওকে, বাট আমি জাস্ট কনস্ট্যান্ট বলতে বোঝাচ্ছি যে জাস্ট ভ্যালু, মানে এটা কোনো 5, 6, 7 এই জাতীয় জিনিসপাতিগুলোকে আমরা জাস্ট ইগনোর করবো। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, হ্যাঁ? ওকে ভাইয়া। মানে আমি জাস্ট সিম্পলিসিটির খাতিরে বেশি কমপ্লেক্স টার্ম ইউজ করতেছি না, এটাই আর কি, বুঝছো? সো তাইলে এখন এখানে আসি। এখানে আসার পরে এখানে আমি দেখতে পাচ্ছি আচ্ছা দুইটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, এই 100, এখানে আছে 5। তো এগুলার সাথে আমার কোনো, কারণ এখানে 100-র জায়গায় 1 কোটি থাকতে পারতো, এখানে 5-এর জায়গায় 500 থাকতে পারতো, ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা আসলে আছে যেটা আমি জানি না সেইটা নিয়ে। আমার এখানে তাহলে ভ্যালু কী কী আছে? আমার ভ্যালু আছে আসলে, আচ্ছা এটা যেহেতু কেটে দিছি, সো আমি জাস্ট এখানে কিছু একটা ছিল, সব থেকে লোয়েস্ট ভ্যালু 1 ধরে নিছি, বিকজ এখানে 1 থাকার, 100 থাকার, 500 থাকার মধ্যে কোনো ডিফারেন্স নাই, বিকজ আমি ইগনোর করতেছি ওগুলোকে নিয়ে। তাহলে আমার মাথা ব্যথার কারণ হচ্ছে এই দুইটা, ঠিক আছে? এখন কথা হচ্ছে
এটা বড় নাকি এটা বড়? তো এখন এটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি কি করছি? এক্সাম্পল দেওয়ার জন্য আমি আসলে n এর ভ্যালু 10⁶ বসাইছি, n এর ভ্যালু। ঠিক আছে? সো 10⁶ বসানোর পরে এখান থেকে আমি ভ্যালুটা পাইছি কত? 10⁻12। আর এখানে এই রুটের ভিতরে আমি n এর ভ্যালু যখন 6 বসাইছি, সো রুট মানে কি? হাফ। সো কাটাকাটি হয়ে কি থাকে? 10³ থাকে। সো তাহলে বুঝতে পারতেছি কি বড় কোনটা? বড় হইতেছে আমার n², ছোট কোনটা? এটা হচ্ছে আমার রুট n। তো এখন বলো তো যে n² টাইম কমপ্লেক্সিটি ভালো নাকি রুট n টাইম কমপ্লেক্সিটি ভালো? root n. রুট n, বিকজ এইটা আসলে যখন আমার প্রবলেম অনেক বড় হয়ে যাবে, রুট n যদি আমার কোনো ওয়েবসাইটের প্রবলেমের সলিউশনে লেখা থাকে যে এই প্রবলেম রুট n টাইম কমপ্লেক্সিটির বেশি কোনো টাইম কমপ্লেক্সিটি রিলেটেড যদি সলিউশন তুমি দাও, সেটা অ্যাকসেপ্ট করবে না। তার মানে তোমাকে এই প্রবলেমটা সলভ করা লাগবে রুট n টাইম কমপ্লেক্সিটির মধ্যে। সো আই হোপ তুমি এই ফাংশন থেকে কিভাবে টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে হয় সেটা তুমি বুঝলা। এগেইন এই ফাংশনের টাইম কমপ্লেক্সিটি কিন্তু অর্ডার অফ n², বিকজ এখানকার সব থেকে লার্জেস্ট টার্ম কোনটা? n²। কিন্তু যদি আমি কম্পেয়ার করি যে এই দুইটার মধ্যে ভালো কোনটা, তখন তুমি বলবা এইটা। ঠিক আছে? আই হোপ মেক সেন্স। আচ্ছা, সো নোটেশন। আমি বলছিলাম যে টাইম কমপ্লেক্সিটি টোটাল 3 ধরনের হইতে পারে। একটা হচ্ছে তোমার কোর্স কেস, যেটাকে বিগ ও দিয়ে ডিনোট করা হয়, বিগ ও। আরেকটা নাম আসলে আপার বাউন্ড, যেটা আমি একটু আগে বলছি, যেটা নিয়েই অ্যাকচুয়ালি আমাদেরকে পড়াশোনা করতে হবে ও 220 221-এ। এভারেজ কেস, এটাকে নোটেশন করা হয় থেটা, আলফা বিটা গামা থেটা, ওই থেটা দিয়ে আসলে আমরা ডিনোট করি, আলফা বিটা না কিন্তু থেটা। আর বেস্ট কেসকে আসলে ডিনোট করা হয় কি, এটা ওমেগা দিয়ে। এবং এটা আসলে আরেকটা সিনোনিম হচ্ছে লোয়ার বাউন্ড। সো আপাতত তোমরা এই দুটাকে ইগনোর করতে পারো, বাট 220 পরে এগুলো তোমার লাইফ আবার মানে রিটার্ন করবে। সো জাস্ট জানানোর জন্য জানাম। আরেকটা জিনিস হচ্ছে মাস্টার থিওরেম। সো মাস্টার থিওরেমও 221-এর টপিক, এটাও তোমরা শিখবা, আমি জাস্ট দেখাবো একটু পরে। আচ্ছা, এরপরে আসলো এতক্ষণ ধরে আমরা একটা টাইম কমপ্লেক্সিটির সামারি নিয়ে কথাবার্তা বললাম যে আচ্ছা ওর্স কেস জিনিসটা কি। একটা অ্যারের সবার শেষে খুঁজে পাওয়া মানে হচ্ছে এটা আসলে ওর্স কেস, সবার সামনে খুঁজে পাওয়া মানে আসলে বেস্ট কেস। সো বোঝার জন্য দিস ইজ এনাফ। বাট আমরা এখন স্পেস কমপ্লেক্সিটি নিয়ে বুঝি। এটা বুঝলে দুই জিনিসটা এখন কানেক্ট করে টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি জিনিসটা তুমি আরও ভালো বুঝবা। তো স্পেস কমপ্লেক্সিটি জিনিসটা কি? সো অ্যামাউন্ট অফ স্পেস টেকেন বাই অ্যান অ্যালগোরিদম। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা যে অ্যালগোরিদম এই এই ওয়ার্ডটার মানে কি? ভুল হোক কোনো সমস্যা নেই, জাস্ট মানে একটু বলতে যদি পারো যে ভাই আমি কোথাও পড়ছিলাম বা কোথাও দেখছিলাম যে অ্যালগোরিদম মানে হইতেছে এটা, একদম র ভাষায়। এনিওয়ান, হোয়াট ইজ অ্যালগোরিদম? কোনো সিকোয়েন্স বা হচ্ছে প্যাটার্ন ফলো করতেছে এরকম কিছু টাইপের। মানে নট এক্স্যাক্টলি, বাট কাছাকাছি। এনিওয়ান এলস? আচ্ছা, মানে এখানে ভুল হওয়াটা ভালো, ভুল হইলে মনে থাকে যে আমি ভুল করছিলাম। সো আমি বলি অ্যালগোরিদম হইতেছে প্রবলেম সলভ করার টেকনিক। একটা হচ্ছে অ্যাপ্রোচ, যে তুমি যেটা বললা প্যাটার্ন, যে এই পার্টিকুলার প্রবলেমের জন্য এই পার্টিকুলার সলিউশন, এটাকে আমরা সলিউশন না বলে এই পার্টিকুলার অ্যালগোরিদম দিয়ে এই প্রবলেমটা সলভ করো। তোমরা সবাই রবিক্স কিউব দেখছো, আই গেস। রবিক্স কিউবটা এই মুহূর্তে আমার হাতে নাই। সো রবিক্স কিউব সলভ করার কিছু অ্যালগোরিদম আছে। ওই অ্যালগোরিদম না মেনে তুমি যদি রবিক্স কিউব সলভ করো, রবিক্স কিউবটা কোনোদিনই সলিউশনে আসবে না, কারণ সেখানে বিলিয়ন্স অফ কম্বিনেশন হওয়া পসিবল, মিলিয়ন্সও হতে পারে, আমি আসলে এক্স্যাক্ট নাম্বারটা ভুলে গেছি। সো তুমি যদি ওই এক্স্যাক্ট অ্যালগোরিদমটা ইউজ না করে তুমি সলভ না করো, তাহলে অ্যাকচুয়ালি তোমার ওইটা কখনোই সলিউশন আসবে না। আমরা কিন্তু যারা সরি কি বলে রবিক্স কিউব মিলানো শিখছি, আমরা কিন্তু অ্যালগোরিদম শিখি নাই। বা আমরা হয়তো কিছু একটা লেফট রাইট রোটেশন, কালার এইটা থাকলে ওইটা, হ্যান ত্যান অনেক কিছু করে শিখছি, বাট এটার কিন্তু অ্যালগোরিদম আছে। সো কিছু মানুষ দেখো যে রবিক কিউব সলভ করতে পারে 5 সেকেন্ডে, কেউ সলভ করতে পারে 3 সেকেন্ডে, কেউ সলভ করে 1 মিনিটে। আমার বেস্ট টাইম আসলে 45 সেকেন্ড, এর থেকে কমাইতে পারি নাই। তো এখন এই যে রবিক্স কিউব, তাহলে ব্যাপারটা হচ্ছে যে কারোর টাইম লাগতেছে 5 সেকেন্ড, আমার লাগতেছে 45 সেকেন্ড। ডিফারেন্স কেন? দুজনেতেই সলভ করতেছি। ডিফারেন্সটা হচ্ছে ওর অ্যালগোরিদমটা আমার থেকে ফাস্ট। ও যে অ্যালগোরিদমটা মেনে
সলভ করতেছে ওটা অনেক বেশি এফিশিয়েন্ট। ওইটা শিখলে আমারটাও হয়তো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডে হইতো। এগেইন এখানে কিছু ডিপেন্ডেন্সি আছে। মুভমেন্ট অফ হ্যান্ড, রুবিক্স কিউবের কোয়ালিটি, তারপরে স্ট্রেস ম্যানেজমেন্ট মানুষজনের সামনে সবকিছু মিলে আসলে টাইমটা ডিফার করে। বাট আই হোপ অ্যালগোরিদম জিনিসটা বুঝলা যে একটা পার্টিকুলার প্রবলেম রুবিক্স কিউব সলভ করা ইজ আ পার্টিকুলার প্রবলেম। ওই প্রবলেমটা সলভ করার জন্য তোমাকে কিছু অ্যালগোরিদম জানা লাগবে যার থ্রুতে তুমি আসলে সলভ করবা। সো কম্পিউটার সায়েন্সের এরকম অনেক ধরনের প্রবলেম তুমি পাবা যে প্রবলেমগুলো সলভ করার জন্য তোমাকে পার্টিকুলার ওই অ্যালগোরিদমটাই জানা লাগবে, আদারওয়াইজ তুমি ওই প্রবলেমটা সলভ করতে পারবা না। সো দ্যাটস ওয়াই আমরা আসলে এখন বিভিন্ন প্রবলেম সলিউশনকে সলিউশন না বলে সলিউশনগুলোকে অ্যালগোরিদম বলা শিখবো, এবং তুমি সামনে অনেক ধরনের অ্যালগোরিদমের নাম শুনবা। সর্টিং অ্যালগোরিদম আছে, তারপরে তোমার কি আছে আরও, মানে অনেক ধরনের অ্যালগোরিদম আছে। আমি এখন সেগুলোর নাম আসলে বলবো না, এখানে আমি কিছু লিখে রাখছি। আহ, এই যে সিলেকশন সর্ট, মার্জ সর্ট, কুইক সর্ট, আর অনেক ধরনের সর্টিং অ্যালগোরিদম আছে। এগুলো নিয়ে আমাদের আসলে সামনে পড়াশোনা করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা ছিলাম কোথায়? স্পেস কমপ্লেক্সিটিতে। তো স্পেস কমপ্লেক্সিটি জিনিসটা কি? স্পেস কমপ্লেক্সিটি এখানে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অ্যামাউন্ট অফ স্পেস টেকেন বাই অ্যান অ্যালগোরিদম অ্যাজ ফাংশন অফ ইনপুট সাইজ। আই হোপ এটা দেখে মেক সেন্স করে নাই, হুইচ ইজ ওকে। সো আমরা নিচে আসি। সেটা হচ্ছে যে একটা কোডে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইনপুট থাকে। ইনপুট হিসাবে আমরা একটা কোডে কি দিতে পারি? অ্যারে দেই। ইনপুট হিসেবে আমরা স্ট্রিং দেই। মনে পড়ে যখন তোমরা মেথড পড়ছিলা তখন তুমি সেখানে মেথডে ইনপুট হিসেবে একটা অ্যারে ইনপুট দিছিলা, ইনপুট হিসেবে একটা স্ট্রিং ইনপুট দিছিলা, তো সেইটাই। বাট এই ইনপুট দেওয়ার কারণে আমার প্রোগ্রামটা একটা আলাদা এক্সট্রা স্পেস তার মেমোরিতে নিয়ে ফেলে। এই এক্সট্রা স্পেসকে বলা হয় অক্সিলিয়ারি স্পেস, বা তুমি এক্সট্রা স্পেসও বলতে পারো। সো ইনপুট স্পেস কমপ্লেক্সিটির এই এই যে ইনপুট আমি যে একটা প্রবলেমে দিতেছি, এটা কিন্তু স্পেস কমপ্লেক্সিটির মধ্যে আমরা কাউন্ট করি না। আমরা কাউন্ট করি স্পেস কমপ্লেক্সিটির মধ্যে এই এক্সট্রা যে স্পেসটা ক্রিয়েট হচ্ছে সেইটা। একটা ছোট্ট এক্সাম্পল দিলে তোমার জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। লেটস সে আমি একটা ইনপুট হিসেবে একটা নর্মাল অ্যারে দিলাম। অ্যারেটা আসলে এরকম 1 2 3 4 5। এটা আসলে কি দিলাম? আমি একটা সিম্পল অ্যারে দিলাম ইনপুট হিসেবে, এবং এই অ্যারের ইনপুট সাইজ কত? লেটস সে এন সাইজের একটা। এখানে 5 মানে হচ্ছে এন এর ভ্যালু 5 দিছি, এন এর ভ্যালু 10 দিলে এখানে 10টা যাইতো আর কি। সিম্পল। তো এখন আমার প্রবলেমটা হচ্ছিল এরকম যে তুমি এমন একটা কোড লিখো যে তুমি ইনপুট হিসেবে একটা অ্যারে দিবা, আউটপুট হিসেবে একটা স্কোয়ার অ্যারে বের হবে। মানে তুমি এখানে 1 দিছো, এখানে 1 পাবা, 2 দিলে 4 পাবা। এভাবে করে তুমি যতগুলা ইনপুট দিছো সেগুলোর করেসপন্ডিং তুমি ওই আরেকটা অ্যারেতে তুমি হচ্ছে যে সেগুলোর স্কোয়ারগুলো পাবা। তো এই জিনিসটা কি একটা এক্সট্রা না? মানে এই জিনিসটা আমি ইনপুট দিছিলাম একটা নর্মাল অ্যারে যেগুলো 1 থেকে n পর্যন্ত যাচ্ছিল, বাট আমি আউটপুট হিসেবে চাচ্ছি কি এইটা। সো দিস ইজ এক্সট্রা স্পেস ফর দ্য সলিউশন। তো এই প্রবলেমের সলিউশন যে এক্সট্রা যে মেমোরিতে স্পেস নিল, মেমোরিতে অবশ্যই জিনিসটা তো কোথাও না কোথাও স্পেস নিছে, আদারওয়াইজ এই জিনিসগুলো তো মেমোরি মনে রাখতে পারবে না। সো আমার কম্পিউটারের মেমোরিতে সেই স্পেসগুলো এক্সট্রা হিসেবে নিছে। তো এখন কথা হচ্ছে এন সাইজের ইনপুট দিলাম এবং সেই মেমোরিতে এন সাইজের স্পেসই নিছে, তাহলে এই প্রবলেমের স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। সো এই জিনিসটা কি মানে মেক সেন্স করলো কিনা আমাকে কেউ যদি একটু বলো। যে আমি ইনপুট হিসেবে একটা অ্যারে দিলাম, বাট এটা আসলে স্পেস কমপ্লেক্সিটির মাথা ব্যথা না। মাথা ব্যথা হচ্ছে ও মেমোরিতে নতুন কি জিনিস আনছে, এবং ইনপুট হিসেবে যেটা দিছে আউটপুট হিসেবে সে কি সেটাই পাইছে কিনা। যদি সে আউটপুট হিসেবে সেটাই পায়, তার মানে তার টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ এন। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই সিম্পলভাবে তুমি জিনিসটাকে মনে রাখতে পারো যে আচ্ছা ওয়েল, স্পেস কমপ্লেক্সিটি তাহলে একটা ইনপুট দেওয়ার পরে আউটপুটে সে মেমোরিতে যেটা রাখে, এক্সট্রা যে জিনিসপাতিগুলো তৈরি করে, সেটাই আসলে স্পেস কমপ্লেক্সিটি হিসেবে মানে কাউন্ট করে। এগেইন স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি ইজ টোটালি ডিফারেন্ট। 220-তে স্পেস কমপ্লেক্সিটি নিয়ে খুব বেশি পেঁচানো নাই, টাইম কমপ্লেক্সিটি নিয়ে জিনিসপাতি আছে। তো আমরা টাইম কমপ্লেক্সিটিতে ফোকাস করব। ওকে ফাইন। তো একটু আমরা আহ, নিচের দিকে আসি। সো আমরা হইতেছে যে এই গ্রাফটা অলরেডি দেখে ফেলছি, রাইট? এই গ্রাফটা দেখছি যে আমি যদি আরেকটু বেটার ইমেজে যাই, সো বেটার ইমেজে গেলে আমরা কত ধরনের মানে ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি অনুযায়ী টাইম কমপ্লেক্সিটি হতে পারে। সো এই টাইম কমপ্লেক্সিটিও হতে পারে ও অফ ওয়ান, এটাকে বলা হয় কনস্ট্যান্ট টাইম। এই জিনিসটা তোমাদের 220-তে আছে, এটা নিয়ে এক্সামে আসতে পারে কোশ্চেন।
সো একটা প্রবলেম দিবে, বলবে যে এটা টাইম কমপ্লেক্সিটি কত বলো তো। সো কাইন্ড অফ এরকম। আর আমরা তো এই লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি এক্সাম্পল জানলাম। তারপরে কোয়াড্রিক টাইম কমপ্লেক্সিটি, এই যে তোমাদেরকে আমি ম্যাট্রিক্স বা 2D অ্যারে পড়াইছি, 2D অ্যারের টাইম কমপ্লেক্সিটি কত? এন স্কোয়ার। কেন এন স্কোয়ার আমি একটু পরে এক্সাম্পলে দেখাবো, সেটা আমি আসলে নিচে এখানে রেখে দিছি যে 2D অ্যারের টাইম কমপ্লেক্সিটি কেন এরকম। আচ্ছা, সো এরপরে কি আছে? কনস্ট্যান্ট গেল, এটা হচ্ছে লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি, লগ এন। এটারও এক্সাম্পল আছে, প্রবলেম আছে, অ্যালগোরিদমও আছে, সেটা আমরা জানবো। লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি এরকম, তারপরে লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি এরকম, তারপরে কোয়াড্রিক টাইম কমপ্লেক্সিটি, মানে এটাকে বলা হয় আর কি কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি, ও অফ এন স্কোয়ার। আর একটা কিউবিক টাইম কমপ্লেক্সিটি, এটাকে আসলে ও অফ এন কিউব। তারপরে এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি, এটাকে বলা হয় ও অফ 2 টু দি পাওয়ার এন বা ও অফ 3 টু দি পাওয়ার এন, এভাবে করে। যদিও এইগুলোর সাথে তোমার 220-তে পরিচয় হবে না, 221-এ কিছুটা পরিচয় হইতে পারো, ও অফ এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আচ্ছা, সো তাহলে এই গ্রাফ আসলে কি মিনিং করে এখানে আসি। এখানে তুমি দেখো হরিবল, হরিবল মানে তুমি যদি কোনো একটা প্রোগ্রাম বা একটা সলিউশন লিখো বা একটা অ্যালগোরিদম তৈরি করো, সেই অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি যদি এই ফ্যাক্টোরিয়াল হয় বা এই 2 টু দি পাওয়ার এন হয় বা এন স্কোয়ার হয়, তার মানে আসলে খুবই বাজে আসলে একটা সলিউশন তুমি লিখছো। মানে এই সলিউশন কোনো আহ, কেউ একসেপ্ট করবে না আর কি। ঠিক আছে, তুমিই শুধু একসেপ্ট করবা। আর মোটামুটি ব্যাড বা ফেয়ার, মানে একটু খারাপ, মানে চলানোর জন্য আর কি, মানে কোর্স কেসে আসলে এই ধরনের জিনিসপাতি একসেপ্ট করে যখন তুমি বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করবা। সো এটা আসলে চলে। সো এটার টাইম কমপ্লেক্সিটি অবশ্যই এটার থেকে ভালো, দেখেই বুঝতেছি যে এটা আসলে ভালো সিচুয়েশন আছে এটার থেকে। আর সব থেকে ভালো হচ্ছে আসলে লগ এন, আর একদম কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি যেটা ও অফ ওয়ান। সো এগুলা খুবই ভালো। আর হইতেছে তোমার এই ও অফ এন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুমি দেখতে পাবা যে ও অফ এন, ও অফ এন, ও অফ এন। ঠিক আছে? সো আই হোপ এই গ্রাফটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই দুইটা গ্রাফ নিয়ে বা তাদের নাম নিয়ে। যদি না থাকে তাহলে আমরা নেক্সট ফেজে একটু যেতে চাচ্ছি আর কি। এনি কোয়েশ্চেন যে ভাইয়া এই জিনিসটা এরকম কেন, বা এটা এখানে না থেকে এরকম হইতে পারতো না? সো বলতে পারো। কোনো কোশ্চেন আছে মানে এই গ্রাফটা বোঝা নিয়ে যে ভাইয়া আহ, বুঝলাম মোটামুটি একটা জেনারেল আইডিয়া হয়েছে যে আসলে টাইম কমপ্লেক্সিটি আমরা এভাবে ডিল করি আর কি। আমাকে কমেন্ট বক্সেও জানাইতে পারো বা একটু আনমিউট করেও বলতে পারো। না ভাই, আসলে বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো তাইলে আমরা এটা মোটামুটি বুঝলাম। আমরা একটু, আচ্ছা হ্যাঁ, তো যদি আমরা টাইম কমপ্লেক্সিটি ইনপুট সাইজের থেকে, ইনপুট সাইজকে প্রায়োরিটি দিয়ে যদি আমরা কে বড় কে ছোট এভাবে দেখি, তাহলে তুমি এভাবে গ্রেটার দেন দিয়ে যেতে পারো। এগুলা হচ্ছে মোটামুটি ভালোর কাতারের টাইম কমপ্লেক্সিটি, এগুলা হচ্ছে মোটামুটি খারাপের কাতারের টাইম কমপ্লেক্সিটি। সো এগুলা তোমাকে কোনোদিনই মুখস্থ করা লাগবে না। তুমি প্রবলেম সলভ করতে করতে বা এই ধরনের জিনিসপাতির সাথে মানে থাকতে থাকতে তুমি এগুলা শিখে ফেলতে পারবে। আমিও শুরুতে মুখস্থ করার ট্রাই করছিলাম, বাট কোনোদিনই মনে থাকে না যে কে কার থেকে বড়। বাট আমি পরে দেখলাম যে আসলে তো এনের একটা ভ্যালু বসালেই তো বুঝতে পারি যে এ বড় নাকি এ বড়। সো এটা মনে রাখার কিছু না। পরবর্তীতে তুমি চোখ বন্ধ করে নিজে এরকম একটা গ্রাফ বানায় ফেলতে পারবা যে কে কার থেকে বড় সিচুয়েশনে আছে। যাই হোক, সো এটা তুমি বুঝতে পারলা। এরপরে আমরা আসলে কিছু কমন টাইম কমপ্লেক্সিটির জায়গায় আসি। সো কমন টাইম কমপ্লেক্সিটি কি, মানে এই যে ও অফ ওয়ান, এটাকে কি আমরা জানি বলতো? এটাকে আমরা জানি কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি, রাইট? সো কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি কই গেল? কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি কোনটা বলো তো? একদম সব থেকে বেস্ট টাইম কমপ্লেক্সিটি যেটা, সেটা। সো এই বেস্ট টাইম কমপ্লেক্সিটির একটা এক্সাম্পল আমরা দেখবো। হ্যাঁ, তো চলো। সো হ্যাঁ, এই যে এইটা, কই গেল, কই গেল, হ্যাঁ এইটা। সো কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। সো কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি এখানে দেখো, আমি এক থেকে এন পর্যন্ত একটা, এক থেকে এন পর্যন্ত নাম্বারের যোগফল বের করব, এটা হচ্ছে একটা কোড। সো এন নিলাম, ইনপুট এন নিলাম, তারপরে অ্যান্সারের মধ্যে আমি এই ক্যালকুলেশনটা করলাম। সো তুমি এন এর ভ্যালু যদি 10 দাও, তাহলে কি হবে? এখানে 10 বসবে, এখানে 10 বসবে, ক্যালকুলেশন হয়ে 55 এই ভ্যালুটা অ্যান্সারে বসবে। তাইলে এখানে ক্যালকুলেশন কয়টা হচ্ছে বলো? এন এর ভ্যালু যতই হোক না কেন প্রত্যেকটি অপারেশন একবারই হবে। তুমি এন এর ভ্যালু যদি 100 দাও, তাহলে কি এখানে 100 বার অপারেশন হচ্ছে? এখানে তো কিন্তু কোনো লুপ নাই। যেহেতু এখানে কোনো লুপ নাই, এই অপারেশনটা
এই অপারেশনটা মাত্র একবারই এক্সিকিউট হচ্ছে। দ্যাটস ওয়াই এই প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ 1 বা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। এটা কি বুঝছো? মানে কেন এটা অর্ডার অফ 1 হইল? এটা কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাইলে এখন আসি আমরা এই মানে আরেকটা অ্যারের টাইম কমপ্লেক্সিটিতে। তো এখানে দেখো, এখানে আমি একটা অ্যারে নিছি। এই অ্যারের ইন্ডেক্স আছে 0 1 2, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যারে 0তে এইটা প্রিন্ট করার জন্য অলওয়েজ এসওপিতে, এসওপি মানে কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএনে দিলেই হবে, কোনো লুপের প্রয়োজন নেই। তো আমার এখন দরকার হচ্ছে যে এই অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেটাকে আমি প্রিন্ট করব। এখন মানে এটার জন্য কি আমাকে অনেকবার ক্যালকুলেশন করতে হবে? অবশ্যই না। আমি যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে অ্যারে অফ 0 দিয়ে দেই, তার মানে কি, আমি 0 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা এখানে ছিল, লেটস সে 1 আছে, তাহলে সেই 1টা প্রিন্ট হয়ে যাবে। তাইলে এই যে সলিউশনটা যে আমি লিখলাম, এই সলিউশনটার টাইম কমপ্লেক্সিটি কি কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি না? এখানে এন এর ভ্যালু কোটি কোটি হইতে পারে, বাট আমার ওই পার্টিকুলার ভ্যালুটার আউটপুট জানা দরকার। সো জাস্ট আমি এসওপিতে দিয়ে দিলাম। সো এইটা হচ্ছে একটা, যেহেতু সিঙ্গেল একটা অপারেশন হচ্ছে, এন এর ভ্যালুর সাথে এখানে অপারেশন মাত্র একবারই হবে। সো অপারেশন যখন একবার, অনলি ওয়ান বার হবে, তখন সেখানে টাইম কমপ্লেক্সিটি অলওয়েজ অর্ডার অফ 1ই হবে। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমি যদি বলি যে এইটা প্রিন্ট করো, অ্যারে অফ এন মাইনাস ওয়ান। অ্যারে অফ এন মাইনাস ওয়ান কথাটার মানে হচ্ছে যে ইন্ডেক্স তো 0, তারপরে 2, তারপরে 1, তারপর হচ্ছে 2। তার মানে এন মাইনাস ওয়ান মানে কি, এন এর ভ্যালু যদি 3 হয়, তার মানে কি আমার 3টা অ্যারের বাক্স আছে, রাইট? সো এন মাইনাস ওয়ান মানে আমি আসলে লাস্ট ঘরের জিনিসটাকে প্রিন্ট করতে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই লাস্ট ঘরের জিনিসটা প্রিন্ট করার জন্য টাইম কমপ্লেক্সিটি কত হবে? কেউ একটু আমাকে বলো তো। যদি আমি এই জিনিসটা প্রিন্ট করতে চাই, অ্যারে অফ এন মাইনাস ওয়ান, তাইলে অ্যারে অফ এন মাইনাস ওয়ান যেখানে এন ইকুয়াল টু কত? এন ইকুয়াল টু 3। সো ভাই এটাও তো কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট এসওপির হবে। মধ্যে এটা লিখে কেন কনস্ট্যান্ট হবে? স্যার, এসওপির মধ্যে যদি লিখে দিই স্যার, একদম ডাইরেক্ট কোনো লুপ নেই। বিকজ আমি তো এখানে লুপ ইউজ করতেছি না, রাইট? এখানে তো সব কিছু গিভেন, আমি ডিরেক্টলি এখানে এটা বসায় দিতেছি। সো সে ডিরেক্টলি ওই পার্টিকুলার ভ্যালুটা আমাকে প্রিন্ট করে দিতেছে, ও তো কোনো সার্চ ফার্চ কিছু করতেছে না, রাইট? সো দ্যাটস ওয়াই এইটা প্রিন্ট করার জন্য অলওয়েজ এসওপিতে যদি আমি এই জিনিসটা দেই, এখানে কোনো লুপের প্রয়োজন নাই, তাই টাইম কমপ্লেক্সিটি আমার ও অফ ওয়ানই হবে। এখানে ভুল করে অনেকে, মানে যারা আরেকটু পড়াশোনা করে ফেলবে, পড়াশোনা করার পর সে চিন্তা করে, ও আচ্ছা ঠিক আছে, তার আমার প্রবলেমটা তো বেস্ট কেস থেকে চিন্তা করা শুরু করে, সে প্রথমে এখানে আসবে, এটা এসে প্রিন্ট করবে, চেক করে দেখবে, প্রিন্ট করবে না, তখন সে এখানে যাবে। সো এটা আসলে রং চিন্তা ভাবনা। তোমাকে যে প্রবলেমের জিনিসটা চিন্তা করতে বলা হয়েছে, তুমি সেটাই শুধু চিন্তা করো। তোমাকে প্রিন্ট করতে বলা হয়েছে শুধু এইটা, তো তুমি এসওপির মধ্যে এটা দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। তার মানে টাইম কমপ্লেক্সিটি তো শুধুমাত্র এই কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি, এখানে তো লগ এন বা এন এগুলো কিছু আসার কথা না। সো এই দুইটা একটু এক্সাম্পলগুলো একটু ভালো আর কি, এটা দেখলাম। এরপরে তোমাদের এই মিডি হ্যাশ টেবিল বা হ্যাশ ম্যাপ, এইটা নিয়ে কিন্তু বেশ ভালো লেভেলের একটা, কি বলে, ও আমি তোমাদের জন্য হচ্ছে হ্যাশিং এর নোট মেক করতেছিলাম আর কি, তোমরা হয়তো না জানেও থাকতে পারো। সো এখানে হ্যাশিং রিলেটেড যা কিছু আছে, মানে হয়তো এটা মিডের 2 উইক আগে পড়াবো, ক্লাসটা নিব। সো সেটার এই ছুটির মধ্যে কিছুটা আগায় নিতেছিলাম রিসোর্সগুলো, বা কী কী হ্যাশিং থেকে একটা 10 মার্কের কোশ্চেন আসে মিডে। সো ওইখানে হ্যাশিং পড়া লাগবে। সো এই হ্যাশিং জিনিসটা আসলে এখানে হঠাৎ করে পড়াইতে যেয়ে মনে পড়লো আর কি। সো হ্যাশিং জিনিসটা কি? হ্যাশিং জিনিসটা হচ্ছে যে তুমি এভাবে চিন্তা করতে পারো, আবার তো হারাই ফেললাম। আচ্ছা, এখানে আছে। সো এখানে আমি, এখানে দেখো, এখানে আমি লিখে রাখছি যে হ্যাশ টেবিল। সো হ্যাশ টেবিল পরে পড়বো, এটা আসলে ডাটা স্ট্রাকচার একটা কনসেপ্ট, সেটা আমরা পরে পড়বো, সমস্যা নেই। হ্যাশ ম্যাপ, হ্যাশ টেবিল, হ্যাশ ফাংশন, এই জিনিসপাতিগুলো আমরা পরে পড়বো। জাস্ট বলার জন্য এক্সাম্পল দিতেছি যে হ্যাশ ম্যাপে যত ধরনের অপারেশন হয়, তার সব কিছুই আসলে ও অফ ওয়ান। সো যেহেতু আমি ও অফ ওয়ান নিয়ে পড়াশোনা করতেছি, কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি নিয়ে পড়াশোনা করতেছি, তার মানে আমার জানা উচিত যে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি আছে এরকম কি কোনো ডাটা স্ট্রাকচার আছে? তার মানে তোমার মাথায় আসা উচিত যে আছে, সেটা হচ্ছে কি, হ্যাশ টেবিল, হ্যাশ ম্যাপ, এই যে ডাটা স্ট্রাকচারটা আছে, তার টাইম কমপ্লেক্সিটি, তার যতগুলো অপারেশন আছে। অপারেশন মানে কি, অ্যারের অনেক ধরনের অপারেশন হয় না? অ্যারে দিয়ে কী করি আমরা? অ্যারের এলিমেন্টগুলো সাম করি, অ্যারে থেকে একটা এলিমেন্ট বাদ দিয়ে দিই, এগুলোকে বলা হয় অ্যারের অপারেশন। তো হ্যাশেরও এই ধরনের অনেকগুলো অপারেশন আছে, যেগুলো আসলে আমি এখানে লিখে রাখছি, যে কি বলে, এই যে ফরওয়ার্ড চেইনিং, ব্যাকওয়ার্ড চেইনিং,
তারপরে আরও অনেক ধরনের এই যে ডিলিট মেথড, ইনসার্ট মেথড, সার্চ মেথড, এগুলো সমস্ত কিছু টাইম কমপ্লেক্সিটি আসলে অর্ডার অফ 1। যখন আমরা ওই জায়গায় যাব তখন আমরা এগুলো খুব ডিটেলে ইনডেপথ বুঝতে পারবো যে আচ্ছা আমরা টাইম কমপ্লেক্সিটি কেন এটার ও অফ 1 লাগতেছিল। আর ও অফ 1 মানে কি সেটা তো আমি জানি, কারণ এখানে মাত্র একটা অপারেশনই হয়। এখানে আর এই এন এর সাথে সে 1 কোটি ভ্যালু থাকলেও সে একটা অপারেশনই করবে এবং এক্সাক্ট রেজাল্টটা আমাকে দিয়ে দিতে পারবে। ঠিক আছে? সো এই জন্য হ্যাশ মানে হ্যাশ জিনিসটা শেখা লাগবে সামনে। আচ্ছা আমরা কোথায় ছিলাম? এখানে তো ছিলাম না, আমরা ছিলাম আসলে এটাতে। সো তার আমরা নর্মালি সব কিছুতে এটা। সো গ্রাফে যদি দেখো তাহলে ওইটার টাইম কমপ্লেক্সিটি আসলে ও অফ 1 এরকম হয়। আচ্ছা আরেকটা আসলে কমন টাইম কমপ্লেক্সিটি এখানে আসি। সো এখন থেকে আমরা আসলে দেখব যে উম, আমরা এখানে আসি। এখানে আমি একটা সলিউশন রাখছি, দাঁড়াও। ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি এক্সাম্পল আরেকটা ছিল, আমি কি সেটা আনি নাই? আচ্ছা একটু হোল্ড। আচ্ছা টাইম এন্ড কমপ্লেক্সিটি এক্সাম্পল, টাইম এন্ড কমপ্লেক্সিটি এক্সাম্পল কই আছে? এখানে আছে না, এটা নেওয়া হয়নি, এটা আমি একটু এক্সট্রাক্ট করে নিই। আচ্ছা সো এখন আমারে বলো এই ফাংশনটার টাইম কমপ্লেক্সিটি কত? সো আমরা এখন এত ব্রেনস্টর্মিং করবো না, প্রবলেমস মানে প্র্যাকটিসের জন্য এনাফ প্রবলেম আমি একটু করে দেখাচ্ছি আর এক্সাম্পলে কেমন হচ্ছে সেটাও দেখাচ্ছি। তো দেখো এখানে আসলে কি হয়েছে, এখানে সিম্পলি একটা ফাংশন বা একটা মেথড কল করা আছে, মেথডের দুইটা প্যারামিটার আছে এ অ্যান্ড বি, এবং এই এ অ্যান্ড বি এর কি হয়েছে যোগ করে আমাকে সামের ভিতরে রাখা লাগবে, তারপরে এটা প্রিন্ট করব, এ প্রিন্ট করব, বি প্রিন্ট করব। তো এখন আমরা বলো তো আমি যদি তোমাকে এখানে বলে দিতাম যে এ ইকুয়াল টু 5, একটু মোটা হয়ে গেছে চিকন করে ফেলি, আর তোমাকে যদি বলতাম বি ইকুয়াল টু হচ্ছে 10, তো এই দুইটা ভ্যালু যদি আমি মেন মেথড থেকে কল করতাম তাহলে সেটা কোথায় আসতো? 5টা এখানে আসতো, 10টা এখানে আসতো, রাইট? তারপরে ক্যালকুলেশন হয়ে এখানে কত বসতো? 15 বসতো। এখানে একটাই ক্যালকুলেশন হইতো, এখানেও একটা ক্যালকুলেশন হইতো, এখানেও একটা ক্যালকুলেশন হইতো। সো এই প্রবলেমে ক্যালকুলেশন কি একবারের বেশি বা রিপিটেটিভ হচ্ছে নাকি একবারই হচ্ছে আমাকে বলো তো। সো দেখো এটা কিন্তু সব কিছু একবারই হচ্ছে। তুমি একটা ইনপুটের জন্য, এই যে পার্টিকুলার এই ইনপুটটার জন্য কিন্তু বারবার এই প্রবলেমটা রান হচ্ছে না, একবারই রান হচ্ছে। বারবার কখন রান হবে আমরা একটু পরে দেখব, যখন লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি এক্সাম্পলে ঢুকবো তখন। সো এখানে কি অ্যান্সার কি? অল দ্য লাইন্স ইন দ্য অ্যাবভ ফাংশন আর সিম্পল স্টেটমেন্ট। এগুলো প্রত্যেকটা একটা সিম্পল স্টেটমেন্ট না, এখানে কি কোনো লুপ বা কোনো ধরনের মানে রিপিটেটিভ ক্যালকুলেশন আছে নাই কিন্তু। সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা অপারেশন আসলে একটা করে কনস্ট্যান্ট টাইম কিন্তু নিবে, মানে সে একবার করে রান করবে। আমি খুবই ভাষায় মানে ভাষায় বলতে খুবই সিম্পল টার্মিনোলজি ইউজ করে বুঝাইতেছি। হয়তো কম্পিউটার সায়েন্সের ভাষায় আরেকটু কঠিন ওয়ার্ড ইউজ করা যেত, বাট আমি সেদিকে যাচ্ছি না। যখন তুমি ইজি জিনিসপাতি বুঝে ফেলবা তুমি তখন বইপত্র পড়লে এমনিতেই ভালো পারবে। আমার কাছে বই ছিল টাইম কমপ্লেক্সিটির, আমি তোমাদেরকে হয়তো একদিন দেখাইছিলাম। সো আপাতত দেখাচ্ছি না, তোমরা দেখতে পারবো না, ক্যামেরা তো আসলে অ্যাক্সেস নাই এখানে, এখানে তো জাস্ট এটাই। তো যাই হোক, তো এখানে তার মানে কি এই চারটা যে ইউনিট, চারটা যে সেকশন আছে প্রত্যেকটাতে একটা কনস্ট্যান্ট টাইম করে টাইম লাগতেছে, রাইট? তার মানে এখান থেকে দেখে বলা যাচ্ছে যে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ 1। সো এই প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি যে ও অফ 1, এটা মেনে নিতে কি কারো কোনো কষ্ট হচ্ছে? বা এটা কি না ভাই এটা তো 1 হওয়া উচিত না, এটা তো ও অফ 4 হওয়া উচিত। সো আমি প্রথমে চিন্তা করছিলাম যে 1 কেন, 4 হইলে তো আমি মেনে নিতাম। বাট 1 হোক বা 4 হোক বা 100 হোক, দিন শেষে আসলে এটা একটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টকে আমরা আসলে এভাবেই প্রকাশ করি, ও অফ 1। ঠিক আছে? এখানে যদি আরও 100টা লাইন থাকতো, ডাজেন্ট ম্যাটার, এটা টাইম কমপ্লেক্সিটি ও অফ 1ই হইতো। মেক সেন্স? জি ভাই। ওকে, তাইলে আমরা এখন এখান থেকে এখানে চলে আসি। তো এখন বলো তো এই 2 নম্বর এক্সাম্পলের ক্ষেত্রে এটা টাইম কমপ্লেক্সিটি কত? এনিওয়ান? স্যার 1। O of 1.
ওয়ান বলবা না, ওয়ান বলা মানে আসলে ভুল, তোমাকে বলা লাগবে আচ্ছা আচ্ছা অর্ডার অফ ওয়ান ও বা ও অফ ওয়ান বা ও কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি, যে কোনো একটা আর কি, বুঝছো? ঠিক আছে। সো তো এখানেও কিন্তু কোনো ধরনের গ্যাঞ্জাম নাই, এখানে জাস্ট সিম্পল স্টেটমেন্ট, এগুলা এগুলা জাস্ট প্রিন্ট করতেছে, যোগ করতেছে, বিয়োগ করতেছে, প্রিন্ট করতেছে। তার মানে এখানে আরও যদি 100টা লাইনও এরকম স্টেটমেন্ট থাকতো, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট সিম্পলি তোমাকে বলা লাগবে যে ভাই এখানে আসলে একটা ইনপুট আউটপুটের জন্য একবারই পারফর্ম করতেছে আমার প্রোগ্রাম, তার মানে এটা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি ও অফ ওয়ান, সিম্পল। আচ্ছা, এবার এইটা এইটা বলো তো, এটা টাইম কমপ্লেক্সিটি কত? এই প্রবলেমটা কয়বার রান হবে আগে সেটা বলো। 5 কতবার? বার। 5 বার ভাইয়া। 5 বার। তার মানে এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? ও অফ এন স্কয়ার। ও অফ এন স্কোয়ার। এনি ওয়ান এলস যে এটা মেনে নিতে কষ্ট হচ্ছে? ও অফ এন। আচ্ছা, ও অফ এন। এনি ওয়ান এলস যে যার আসলে ও অফ এন এটা মেনে নিতেও কষ্ট হচ্ছে? ও অফ এন হবে না, লুপ রান হচ্ছে তো। আচ্ছা, ও অফ এন হবে না, তাহলে কি হবে? ও অফ এন স্কয়ার মেবি। আচ্ছা, ও অফ এন স্কোয়ার হবে। আচ্ছা, তিনজন উত্তর দিছো, আর কেউ? ভাই ও ও এনই তো হওয়ার কথা। আচ্ছা, ও অফ এনই হওয়ার কথা, ভালো বলছো। আর কেউ? আর দু একজন বলো, তারপরে আমি জিনিসটা বুঝাই বলতেছি যে কেন তোমাদের উত্তরগুলা তোমরা বলছো উত্তরগুলা। আচ্ছা, মানে আনফরচুনেটলি সবার উত্তরই আসলে ও আচ্ছা, আরেকজন বলছো যে ও অফ 15। আচ্ছা, এই রুহি, তুমি ও অফ 15 কেন বললা আমাকে একটু বলো তো, মানে এটা আমার একটু জানতে মন চাচ্ছে। ও অফ এন বা এন স্কোয়ার এটা আসলে কেন বলছে এটা আমি মানে একটু চিন্তা করতে পারতেছি, আর ও অফ 15 কেন হইলে এটা আমি চিন্তা করতে পারতেছি না, এটা কেন? মানে জাস্ট কিউরিসিটি বশত জানতে চাচ্ছি আর কি, মানে তুমি চাইলে টাইপ করে লিখতে পারো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তোমাদের এখানকার একটা অ্যান্সারও আসলে সঠিক না। এই ও 15 এর সঠিকের কাজ দিয়ে চলে গেছে, বাট এন স্কোয়ার এন, এন স্কোয়ার এন এগুলা একটাও আসলে কারেক্ট অ্যান্সার না। কেন? এখন চলো চিন্তা করি। জিনিসটা হইতেছে যে এই যে প্রবলেমটা, এখানে একটা লুপ চলতেছে। এখন তোমাকে আমি একটু আগে বলছিলাম, মানে এর আগের প্রবলেম, এখানে তো কোনো লুপ চলতেছে না। লুপ চললে তখন আমরা আসলে ও অফ ওয়ান চিন্তা করবো না। তার মানে তোমার মস্তিষ্ক এখন চিন্তা করে ফেলছে এভাবে যে যেহেতু লুপ চলছে তার মানে ও অফ ওয়ান হবেই না। এই প্রবলেমের অ্যাকচুয়াল অ্যান্সার আসলে কি হবে? ও অফ ওয়ান। ঠিক আছে, এখন এটা কেন ও অফ ওয়ান হইলো চলো আমরা একটু চিন্তা করি, মানে লজিক্যাল সেন্স থেকে চিন্তা করি আর কি। সো এই যে এন এর ভ্যালু, তুমি এখানে এন এর ভ্যালু আমি এখানে এন এর ভ্যালু সরি এখানে এন এর ভ্যালু যদি আমি 5 না দিয়ে এন দিতাম, সেক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি আমার ও অফ এন হইতো। বিকজ আমি অ্যাকচুয়ালি জানি না জিরো, এটা তো আস্তে আস্তে এক জিরোর ভ্যালু মানে কে এর ভ্যালু একবার ওয়ান হবে, সরি প্রথমে কে এর ভ্যালু জিরো, তারপর ওয়ান, তারপর টু, তারপর থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন এরকম পর্যন্ত চলতে থাকবে, রাইট? কিন্তু যেহেতু আমি এখানে এন বলে দিছি, তো এন এর ভ্যালু কত সেটা কিন্তু আমি জানি না। তার মানে আমাকে ওটস কেস অনুযায়ী চিন্তা করা লাগবে যে এন এর ভ্যালু একটা মানে 1 কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত চিন্তা হইতে পারে। সো সবসময় আসলে সেটা কে এর থেকে বড় হবে। তার মানে এই প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি আসলে ও অফ এন, এন এর ভ্যালু যত হবে টাইম কমপ্লেক্সিটি তত বাড়তে থাকবে, সিম্পল। বাট এখানে দেখো যে প্রবলেমটা মেক করছে, সে কিন্তু আসলে এন এর ভ্যালুটা মেনশন করে দিছে। তার মানে এই লুপটা কতবার চলবে এটা কিন্তু তোমার প্রোগ্রাম জানে। এই লুপটা মাত্র চলবে 5 বার। জিরোর জন্য একবার এ প্রিন্ট হবে, তারপরে ওয়ানের জন্য একবার এ প্রিন্ট হবে, তার মানে টোটাল 5টা এ পাশাপাশি প্রিন্ট হবে, রাইট? সো রুহি, তুমি যে একটা অ্যান্সার দিছো সেটা হচ্ছে যে হাইজেস্ট ভ্যালু 5 অ্যান্ড 3 স্টেপ ইন আ লুপ। 3 স্টেপ ইন আ লুপ, এটা আমি বুঝলাম না। 3 স্টেপ ইন আ লুপ মানে কি? একটা লুপে 3টা স্টেপ? এখানে তো আহ, প্রত্যেকবার লুপে মাত্র প্রিন্ট হইতেছে একবার করে। সো পার লুপে অপারেশন হচ্ছে বা একটা করে স্টেটমেন্ট প্রিন্ট হচ্ছে। সো লুপের ভ্যালু, কে এর ভ্যালু যখন জিরো তখন আমার প্রিন্ট হয়েছে এ, কে এর ভ্যালু যখন ওয়ান তখন আমার প্রিন্ট হয়েছে এ, এভাবে করে কে এর ভ্যালু যখন ফোর তখন আমার প্রিন্ট হয়েছে এ। তার মানে টোটাল অপারেশন কয়টা হয়েছে আমার? 5টা।
সো এখন এই 5টাকে আমরা কি বলি? কনস্ট্যান্ট বলি। তার মানে এটা টাইম কমপ্লেক্সিটি আসলে কি হবে? কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি হবে। যদি তাহলে n এর ভ্যালু ভাই এখানে 1,00,000 থাকতো, এগেইন 1,00,000 থাকলেও কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি হইতো। যদি এখানে একটা আননোন ভ্যালু থাকতো, তখনই কেবল আচ্ছা, আই থিংক শি মেন্ট 3 স্টেটমেন্ট কোড লাইন ইন দিস কোড। না, না, না। আচ্ছা ঠিক আছে, আমরা ওইটা নিয়ে আর চিন্তা না করি। সো যাই হোক, যেটা বলতেছিলাম, সো এখানে 5 এর মিনিংটা কি বোঝা গেছে? যে এই প্রবলেমটা মাত্র 5 বার এ প্রিন্ট করবে, যেটা আসলে আমরা বলতে পারতেছি আমার কোড দেখেই যে এটা 5 বারের বেশি অপারেশন করবে না। তার মানে এটার টাইম কমপ্লেক্সিটি ও অফ 5 তুমি হয়তো বলতে পারো, বাট ও অফ 5 বলে কিছু হয় না। ও অফ 1 যেটা আসলে একটা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। সো এটা কি মেনে নিতে কষ্ট হচ্ছে? এখানে কিন্তু 5 এর জায়গায় 5 কোটিও যদি থাকতো, তাও তোমাকে বলতে হতো যে ও অফ 1। কারণ 5 কোটির থেকে কিন্তু n বড়। কারণ n এর ভ্যালু 5 কোটি 1 যদি দিয়ে ফেলি আমি, রাইট? সো n কে কেউ বিট করতে পারবে না। তো যখনই তোমার পরীক্ষায় দেখবা যে এটা বলে দিছে, তার মানে তোমাকে ধরে ফেলতে হবে যে এটা ও অফ 1। যদি এখানে বলে না দিত, n দিত বা n/2 দিত বা তোমার log n দিত, অনেক কিছু এখানে দেওয়া যায় যেটা log n ও তুমি জানো না, n/2 ও জানো না, n স্কোয়ারও জানো না, তুমি জানো কিন্তু এইটা, ঠিক আছে? সো আই হোপ এই জিনিসটা আসলে মেক সেন্স করছে আর কি। তোমাদের কি এখনো কি এটা ও অফ 1 মেনে নিতে কষ্ট হচ্ছে? সো লুপ থাকা মানেই যে ও অফ 1 হইতে পারে না, এই জিনিসটা ভাঙাইলাম আর কি, এটা দেখ, এই এক্সাম্পলটা দেখায়। সো এটা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা। মানে যে স্যার আমাদের যদি এর ভ্যালু জানা থাকে তাহলে আমাদের অলওয়েজ টাইম কমপ্লেক্সিটি জানা থাকবে, মানে হ্যাঁ, মানে n এর আবার ভ্যালু। মানে ফর দ্য টাইম বিং আপাতত ৩টা প্রবলেম সলভ করে তুমি এইটা বুঝছো। কিন্তু এখানেও এক্সেপশনাল কেস আছে। সবসময় যে n এর ভ্যালু বলা থাকলেই যে সবসময় টাইম কমপ্লেক্সিটি ও অফ 1 হবে, ব্যাপারটা এরকম না। বাট আপাতত তুমি যতটুকু শিখছো এইটা জেনে রাখো যে হ্যাঁ, যতটুকু শিখছি ততটুকুর মধ্যে এইটা। এজন্য আসলে বলে অল্প বিদ্যা আসলে ভয়ঙ্করই আরকি। সো আমরা আসলে আরো যত বেশি প্রবলেম সলভ করবো, আমার কাছে কিন্তু হিউজ প্রবলেম আছে। আমি যদি তোমাকে দেখাই, এখানে তুমি দেখতে পাচ্ছ যে প্রায় কতগুলা প্রবলেম আছে। এগুলা প্রত্যেকটা প্রবলেমের সলিউশন ক্লাস কিন্তু আমার নেওয়া আছে। আমি ওই এগুলা সব কিছু, এগুলা প্রত্যেকটা প্রবলেমে কিন্তু টাইম কমপ্লেক্সিটি এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে? সো দেখো, তুমি আমাকে এখন বলো তো, এই যে এইটা, এইটাতে তুমি বলতে পারতেছো যে এটা টাইম কমপ্লেক্সিটি কেন আমি এটা লিখছি? ও দেখো, এখানে ভ্যালু শুরু হয়েছে এন থেকে, একদম জিরোর আগ পর্যন্ত যাচ্ছে। তার মানে এন এর ভ্যালু তো তুমি জানো না এখানে এন এর কত হতে পারে। দ্যাটস ওয়াই টাইম কমপ্লেক্সিটি কিন্তু ও অফ এন হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এখানে দেখো, এখানে কি করতেছি আমি? জিরো থেকে এন এর আগ পর্যন্ত আমি যোগ করতেছি। এখানে একটা লুপ আছে, এখানে একটা লুপ আছে। এটা কি নেস্টেড আছে নাকি দুইজন সেপারেট আছে বলো তো? সেপারেট। সেপারেট আছে। সেপারেট যদি থাকে, তাহলে সেপারেট থাকার কারণে এর একটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন, এর একটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন। ও অফ এন কেন হয়েছে সেটা তো বুঝলা, যে জিরো থেকে তুমি এন পর্যন্ত অপারেশন করতেছো। কি অপারেশন সেটা আমার জানার দরকার নাই। ফর দ্য টাইম বিং আমার অপারেশন এন পর্যন্ত চলতেছে, এন সংখ্যক অপারেশন হচ্ছে। তো যেহেতু এন সংখ্যক অপারেশন হচ্ছে আমি জানি না, তার মানে টাইম কমপ্লেক্সিটি আসলে এইটা। তো যেহেতু আসলে নেস্টেড হয় নাই, নেস্টেড মানে কি, তোমরা যে 110-এ খুবই প্যারা খাইতা না, নেস্টেড লুপ, নেস্টেড লুপের প্রবলেম বুঝতাম না ভাইয়া। সো নেস্টেড লুপ যেহেতু এখানে হয় নাই, নেস্টেড লুপ যেহেতু হয় নাই, তার মানে আসলে এই দুইটা গুণ হয়ে এন স্কোয়ারও হবে না। একটু সিম্পলি এই সলিউশনের, মানে এই দুইটা পার্টিকুলার সলিউশনের টাইম কমপ্লেক্সিটি ও অফ এন হবে। এখন তুমি আমাকে বলো তো, এই 4 নম্বরের টাইম কমপ্লেক্সিটি এইটা হইল কেন? এখানে তো এন পর্যন্ত যাইতেছে। দেখো, আয়ের ভ্যালু যখন জিরো, তার মানে কি জিরো লেস দেন এন। জিরো কি এন এর থেকে বড় না? অবশ্যই বড়। এন তো জিরোর সমান না, এন তো ইনফাইনাইট, অনেক বড়, আমি জানি না কত বড়। সো এটা অবশ্যই ট্রু। যেহেতু ট্রু, তার মানে আমি এখানে আসবো, এখানে এসে দেখতে পাচ্ছি এমন একটা স্টেটমেন্ট দেওয়া আছে, যেই স্টেটমেন্ট এখানে থাকা মানে ওই প্রবলেম একবারের বেশি আর রান হবে না। সো তার মানে এখানে যদিও বা এন বলে দেওয়া আছে, বাট যেহেতু এর ভিতরে আসার পর আমার প্রবলেম মাত্র একবারই রান হবে, দ্যাটস ওয়াই আমি বলে দিতে পারছি ভাই এটার টাইম কমপ্লেক্সিটি ও অফ 1, বিকজ এখানে একটা অপারেশনই হবে। এন এর ভ্যালুর উপরে এই অপারেশন ডিপেন্ড করে না। এন এর ভ্যালু এখানে যদি তুমি 5ও দিতা, তাও হয়তো ও অফ 1। এন এর ভ্যালু তুমি এন দাও, এন স্কোয়ার দাও, যা মনে তাই দাও, যেহেতু এখানে ব্রেক আছে, তার মানে এটা হচ্ছে ও অফ 1 হবে। সো ব্রেকের আগে যদি এখানে আরো 500টা অপারেশন থাকতো, তারপরে যদি আবার ব্রেক থাকতো, তাইলেও কিন্তু টাইম কমপ্লেক্সিটি ও অফ 1 হইতো। সো তুমি কি জিনিসটা বুঝতেছো যে টাইম কমপ্লেক্সিটি এই কোডগুলাতে কিভাবে অ্যাপ্লাই করতে হয়? এটাতে ব্রেকের কারণে যে ও অফ 1 হয়েছে, এটা কি বুঝতে পারছো?
জি ভাইয়া। জি কারণ ভাইয়া। ব্রেক মানে কি ওই প্রবলেমটা আর কাজ করবে না, ওই প্রবলেমটা তো ওখানেই তার হায়াত শেষ। তো যেহেতু একবারই আসলে আহ, একবারই সে অপারেশন করতে পারছে, সো টাইম কমপ্লেক্সিটিটাই হবে। নিচে আসলে মানে অনেক এক্সাম্পল আছে, অনেক কমপ্লেক্স এক্সাম্পল আছে। সো তোমরা এগুলা দেখবা, অ্যান্ড এগুলো আসলে কই থেকে দেখবা আমি তোমাকে রিসোর্সটা দেখাই দিই, এই রিসোর্সটা আমি শেয়ার করে দিব। আমি এগেইন বলছি এই ক্লাসটা কিন্তু আমি আসলে পুরো টাইম কমপ্লেক্সিটি আমি যেভাবে বুঝছি, আমার টাইম কমপ্লেক্সিটি আমি এমনভাবে পড়ছি যাতে করে আমাকে আর যে কোনো ইন্টারভিউ দেওয়ার আগে টাইম কমপ্লেক্সিটি নিয়ে পড়াশোনা করতে না হয়, ব্র্যাকেও আর কোনোদিন যাতে না পড়তে হয়, ব্র্যাক লাইফ শেষেও যাতে আর কোনোদিন না পড়তে হয়। জাস্ট এই নোটগুলো দেখে আমি এক্সামে বা যে এক্সামে থাকবে আমি ঢুকে যাবো। তো জাস্ট এগুলো আমি এক এক নজর করে দেখে যাবো। তোমরাও চাইলে এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারো, নিজের মতো করে নোট নিতে পারো, অথবা আমার নোটগুলো নিজেদের কাছে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানে তুমি আরেকটা কোশ্চেন করছো রুহি, সেটা হচ্ছে হোয়াট ইফ দেয়ার আর টু ডিফারেন্ট অ্যান্সার ইন এ প্রবলেম থ্রি, হোয়াট উড বি দ্য ফাইনাল অ্যান্সার দেন? প্রবলেম থ্রি, এখন কোন প্রবলেম থ্রির কথা যে বলতিছো? ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি থ্রি, এইটার কথা বলতিছো? এইটা? আচ্ছা, সো যদি ধরো যে এখানে ও অফ এন থাকে, এখানে যদি লেটস সে ও অফ এন স্কোয়ার থাকে, তো এখন বলো তো এখানে ডমিনেন্টকে ও অফ এন নাকি ও অফ এন স্কোয়ার? অবশ্যই ও অফ এন স্কোয়ার। তার মানে আহ, এখানে টাইম কমপ্লেক্সিটি কিন্তু ও অফ এন স্কোয়ার হবে, ঠিক আছে? সো এটাই তোমার প্রশ্নের অ্যান্সার, বুঝতে পারছো রুহি? হ্যাঁ, এটাই। বাট যেহেতু এখানে দুইজনই ভাই ব্রাদার, দুজনেই টুইন, সো তার মানে জাস্ট তার টুইনের একজনকে রিপ্রেজেন্ট করলেই হচ্ছে আর কি। আচ্ছা, হ্যাঁ, তো যেটা দেখাতে চাচ্ছিলাম, তো এই যে টাইম কমপ্লেক্সিটি, ও আচ্ছা হ্যাঁ, টাইম কমপ্লেক্সিটির এখানে প্রায় কতগুলো এক্সাম্পল আছে, মানে এগুলো হচ্ছে তোমার মনের খোরাক, তোমার যত ধরনের কেস হওয়া পসিবল, তোমাকে টাইম কমপ্লেক্সিটি নিয়ে যে কেউ প্রশ্ন করতে পারে, তোমার ফ্রেন্ড, তোমার ফ্যাকাল্টি, পরীক্ষায় মিডে কোয়েশ্চেন, বাট তুমি যদি সব টাইপের প্র্যাকটিস করে থাকো তাহলে তোমার কেউ আটকাইতে পারবে না। সো এই জন্য আসলে এই প্র্যাকটিস প্রবলেমগুলো আমি সলভ নিজেও করছি, এটার উপর ভিডিও বানাইছি, আমি ভিডিওটা দেখাচ্ছি। এটা হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটির উপরে প্র্যাকটিস শিট। আর এরপরে আরেকটা আছে টাইম কমপ্লেক্সিটি 220 ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি। সরি, এটা আরেকটা নোট, আরেকটা হচ্ছে ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট কোয়েশ্চেন। এখানে 220 ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটির আছে। সো এটা একটু কঠিন আছে, এগুলা আসলে লগের জিনিসপাতি আমি দেখাতে চাচ্ছি না, বিকজ এটা তোমাদের নাই। বাট দেখাইলে খুব ইজিলি বুঝতে পারবা। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই লগের ক্ষেত্রে, তাইলে তুমি ধরে ফেলতে পারবা। সো এক্সাম্পলে আসি, এক্সাম্পলে আসার পরে আমি, আচ্ছা আমরা তো এইটা করতেছিলাম, আমরা আগে এই শিটটাই সলভ করি, আর দুই একটা আছে, দুইও করছি আমরা, তিনও করছি আমরা, এরপর আমরা চারে আসি। তো এখন বলো তো এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? এখন তো পারা উচিত 4 নাম্বারটা। এনিওয়ান কমেন্টে? ওয়ান। ওয়ান, বিকজ ও ওয়ান। বিকজ এখানে আগে ছিল কত? আগে ছিল হচ্ছে 5। তো 5 দেখে একেকজন 5, 15, তারপরে হচ্ছে যে n স্কয়ার অনেক কিছু বলছো। বাট এখন তো মোটামুটি সিওর যে এখন আমি বুঝতে পারতেছি ভাই যে এই অপারেশনটা মানে এই এটা মাত্র 100 বারই প্রিন্ট হবে। এখানে 1000 বারও হইতে পারতো। অপারেশন তো সেম, আমি জানি। n সংখ্যক তো আর হচ্ছে না। ওটস কেস বলে তো এখানে কিছু নাই। আমি জানতে পারতেছি যে 100 বারই চলবে। সো তার মানে এটা আসলে ও অফ 1 হবে আরকি। ঠিক আছে? আচ্ছা। এই 5 নাম্বারটা এবার বলো তো কত হবে? ভাইয়া ও অফ এন। ও অফ এন, বিকজ তুমি কিন্তু জানো না এন এর ভ্যালু কত, এবং ওটস কেসে কিন্তু তোমাকে এন সংখ্যক পর্যন্তই এই প্রোগ্রামটা রান করতে হবে। সো এটা আসলে ও অফ এন, ঠিক আছে? আচ্ছা, এটাও গেল। এরপরে আর কি আছে এখানে? কি আর আছে? উম, এগুলো কি স্পেস, ও আচ্ছা, স্পেস কমপ্লেক্সিটি এক্সাম্পল। স্পেস কমপ্লেক্সিটি এখানে বলো তো, এখানে এই এ অ্যান্ড বি, এ ইকুয়াল টু যদি 5 হয়, বি ইকুয়াল টু যদি 10 হয়, তো এ অ্যান্ড বি এর ভ্যালুর জন্য মেমোরিতে কি অনেকবার স্পেস নিতেছে নাকি একবারই নিতেছে? মানে প্রশ্নটা আবার বলি, এ অ্যান্ড বি এর ভ্যালুর জন্য যখন এ অ্যান্ড বি এর ভ্যালু মেন মেথড থেকে আসবে, তখন যে এই জিনিসগুলো আমার আউটপুট দেখাবে, এই জিনিসগুলো, এই যে ডিফারেন্স নামের যে একটা ভ্যারিয়েবল, তারপর সাম নামের যে একটা ভ্যারিয়েবল, এগুলো তো আমার মেমোরিতে কোথাও না কোথাও স্টোর হবে, রাইট? স্টোর যে হচ্ছে, এই যে স্টোর হচ্ছে, এটা কি একবার হচ্ছে একটা ইনপুটের জন্য নাকি বারবার হচ্ছে? ভাইয়া একটার জন্য। একবারের জন্য একবারই হচ্ছে। তার মানে যেহেতু একবার হচ্ছে, তার মানে আমার স্পেস কমপ্লেক্সিটি কি ও অফ এন হবে নাকি ও অফ ওয়ান হবে? ও অফ ওয়ান হবে। যেহেতু একবার একটা ইনপুটের জন্য আমার মেমোরিতে একবার এক্সট্রা স্পেস আসতেছে, সো এটা টাইম কমপ্লেক্সিটি ও অফ ওয়ান হবে।
বুঝতে পারছো? যদিও বা এখানে 4 ধরনের স্পেস রিকোয়ার হইতেছে, বাট দিন শেষে কিন্তু আমরা ওই ও অফ 4 বলে কিছু তো এক্সিস্ট করে না, রাইট? কনস্ট্যান্ট মানে ও অফ 1, ঠিক আছে? সো আবার এইটার ক্ষেত্রে যদি তুমি দেখো যে এটার স্পেস কমপ্লেক্সিটি কি, এন এর ভ্যালু একটা আসলে কিন্তু এখানে একবারই প্রিন্ট হচ্ছে, রাইট? আচ্ছা, এখানে দেখো, এখানে কি বলছে, একটা ফাংশন আছে, ফাংশনটা প্রিন্ট অ্যারে, এন এর ভ্যালু তুমি লেটসে 5 দিলা। সো এন এর ভ্যালু যখন 5 দিবা, তার মানে এই মেমোরিতে এই যে অ্যারে, এখানে নিউ অ্যারে একটা ক্রিয়েট হবে, রাইট? মানে এটাকে আমি একটু ভিজুয়ালি দেখানোর ট্রাই করি। লেটস সে n ইকুয়াল টু 5। সো এন এখানে আসলো, এন এখানে আসার পরে এখন আমি এই লাইনটা নিয়ে চিন্তা করব। সো অ্যারে নামের আমার একটা অ্যারে আছে, সেই অ্যারেটা আমি ক্রিয়েট করতেছি 5টা আলাদা আলাদা বক্স। সো এবং আমি আসলে এ প্রতিবার এ প্রিন্ট করতেছি। এখান থেকে আমরা দেখার বিষয় হচ্ছে যে দ্য ফাংশন ক্রিয়েটস অ্যান অ্যারে সাইজ অফ এন। ভালো কথা, এন এর ভ্যালু যত দিতেছে তত সাইজের একটা অ্যারে ক্রিয়েট করলাম আমি মেমোরিতে। দ্য অ্যারে টেক্স আপ টু এন ইউনিট অফ মেমোরি স্পেস। দ্য অ্যারে টেক্স আপ এন ইউনিট অফ মেমোরি স্পেস প্রপোর্শনাল টু ইটস সাইজ। আচ্ছা, তো দেখো এখানে তুমি এন এর ভ্যালু যদি 10 দিতা, তার মানে কি দুম করে মেমোরিতে 10টা ঘর বা 10টা সাইজের একটা অ্যারে তৈরি হয়ে যেত না? সো এখানে এন এর ভ্যালু যদি 5 দাও, তাহলে মেমোরিতে 5 লেন্থের একটা অ্যারে ক্রিয়েট হচ্ছে। এন এর ভ্যালু যদি তুমি 10 দাও, তাহলে মেমোরিতে 10 লেন্থের একটা অ্যারে ক্রিয়েট হচ্ছে। তার মানে এন এর ভ্যালু যদি তুমি 100 দাও, তার মানে 100 লেন্থের। তার মানে কি এটা একটা প্রপোর্শনাল জিনিস না? ইনপুট যত বাড়তিছে আউটপুট তত বাড়তিছে। তার মানে কি এই জিনিসটা এরকম একটা জিনিস না? এই জিনিসটা আমরা একটু আগে পড়ছিলাম না? কোথায় পড়ছিলাম বলো তো? এই জিনিসটা কিন্তু আমরা এই টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটির এই জায়গাতে পড়ছিলাম, যদি তোমাকে আমি দেখাই, এই জায়গাতে। সো এন এর ভ্যালু এখানে যখন বাড়তিছিল, এখানে অ্যারে তৈরি হচ্ছে। এন এর ভ্যালু 10 হইলে 10 সাইজের অ্যারে তৈরি হচ্ছে, এন এর ভ্যালু 100 হইলে 100 সাইজের অ্যারে তৈরি হচ্ছে। অ্যান্ড আমার গ্রাফটা হচ্ছে এরকম, অ্যান্ড এইটাকে বলা হয় লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন। অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে হয়ে গেল আমার টাইম কমপ্লেক্সিটি এক্সাম্পল। দ্যাটস ওয়াই এখানে দেখো অ্যান্সারটা কিন্তু ও অফ এন দেওয়া ছিল। এটা কি বুঝতে পারছো কেন এরকম হইলো? মানে এটা কি মেনে নিতে কষ্ট হচ্ছে যে কেন এখানে ও অফ এন হইলো? আই হোপ তোমরা জিনিসটা বুঝছো, নিজেরাও আর একটু চিন্তা করবা, তাইলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। সো এটা তোমাদের লেভেলের টাইম কমপ্লেক্সিটির প্রবলেম হচ্ছে এইরকম, বাট পরীক্ষায় তোমাদের এই ধরনের প্রবলেমগুলো দিবে না। পরীক্ষায় কোন ধরনের প্রবলেমগুলো দিবে সেটা আমি দেখাবো। সো এতক্ষণ পর্যন্ত তোমরা টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি নিয়ে মোটামুটি একটা জেনারেল আইডিয়া পাইছো। এখন এটাতে মাস্টার করা বা এখানে ফুল মার্কস পাওয়া বা আরও কম্পিটিটিভ হওয়ার জন্য তোমাকে সিমিলার টাইপের অনেক ধরনের প্রবলেম প্র্যাকটিস করতে হবে। সেগুলো কই পাবা? সেগুলো আমি প্রোভাইড করে দিব। সো ফার 220 এবং 221 এবং কিছু অ্যালগোরিদম বইপত্র পড়ে বা কিছু অনলাইন রিসোর্সেস ঘেটে আমি যা কিছু আমার টাইম কমপ্লেক্সিটি রিলেটেড যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে সব কিছু আমার লার্নিং বলো সব কিছু আছে। এটা আমি টাইম টু টাইম কোনটার পরে কোনটা পড়া লাগবে আমি প্রোভাইড করে দিব। তোমরা সেখান থেকে পড়ে ফেলবা। এটা আসলে তোমাদের মোটামুটি 8 মাস পড়া লাগবে। 220তেও পড়া লাগবে, 221এও পড়া লাগবে, 221 আরও বেশি ভালো করে পড়া লাগবে। সো দ্যাটস ওয়াই আর কি। তো যেটা বলতেছিলাম, তাহলে এই এই ডকটা মোটামুটি পড়ানো শেষ। আর আমার এখানে আরেকটা ছিল, সেটা হচ্ছে যে এই পাস্ট কোয়েশ্চেন। এই পাস্ট কোয়েশ্চেনগুলো একটু মানে এগুলা করার টাইমে আসলে অ্যাকচুয়ালি মাথাটা ঠিকমতো কাজ করে যে কী শিখলাম আর কি, ঠিক আছে? সো এই যে একজন কোয়েশ্চেন করছিলা যে আচ্ছা তোমরা এই প্রবলেমটা একটু দেখো তো, যে হ্যাঁ এখানে একটু দেখো। সো দেখো তো এখানে একটা লুপ আছে, এর ভিতরে আরেকটা লুপ, এর ভিতরে একটা আরেকটা লুপ। সো আমাকে একটু বলো তো যে এই ৩টা কি নেস্টেড আকারে আছে না? জি হ্যাঁ, নেক্সট আগারা। আচ্ছা, নেস্টেড আকারে যেহেতু আছে, তাহলে এই যে ফার্স্ট লুপটা, এই ফার্স্ট লুপটার টাইম কমপ্লেক্সিটি কত হবে বলো তো? যেহেতু ১ থেকে শুরু হবে n পর্যন্ত যাবে, ৩ করে বাড়তিছে, সেটা আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট না। পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাকে n সংখ্যক অপারেশন করতে হতে পারে। সো এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এইটা।
এটা n থেকে একে যেতে হবে এবং ডিক্রিমেন্ট হইতেছে, তার মানে কমতিছে, তার মানে ওই ইনফাইনাইট n থেকে আস্তে আস্তে সে 1 পর্যন্ত আসবে, তার মানে এটা টাইম কমপ্লেক্সিটি O অফ n, এটাতে আমার সমস্যা না। তোমরা যেহেতু লগের টাইম কমপ্লেক্সিটি আমি এখনো দেখাই নাই, সো জাস্ট ধরে রাখো, মানে জাস্ট মনে রাখো যে এই 3 নম্বর এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 4, ঠিক আছে? সো যেহেতু এটা নেস্টেড আকারে আছে, জাস্ট সিম্পলি তুমি এটাকে গুণ করে দিবা। আগের যে প্রবলেমটা আমরা দেখতেছিলাম সেখানে কিন্তু নেস্টেড আকারে ছিল না, যেহেতু নেস্টেড আকারে ছিল না সেখানকার মধ্যে যেটা কমন সেটা আমি নিছি। এখানে যেহেতু নেস্টেড আকারে আছে তাই 3টা টাইম কমপ্লেক্সিটি আমি গুণ করছি, দেখো n n আর log 4, এটা গুণ করে আমি এইটা পাইছি, এটাই অ্যাকচুয়ালি আমার টাইম কমপ্লেক্সিটি। এবং দেখো এই যে এখানে অ্যান্সারটা এখানে বলে দিছে অ্যান্সার। সো এভাবে করে আসলে আমরা আরও কমপ্লেক্স সলিউশন আমাদের মানে রিয়েল লাইফে তো কোড এত সিম্পল হয় না, তাই না? মাত্র ওই যে জাস্ট সামেশন প্রিন্ট করার টাইম কমপ্লেক্সিটি তো কেউ তোমাকে বের করতে দিবে না। সো এই ধরনের টাইম কমপ্লেক্সিটি সামনে আসে, বাট তুমি একটু বুঝতে পারলা যে এমনি এমনি করে পড়তে হয়, সো দ্যাট আমি আরও বুঝতে পারবো। এগুলা নিয়ে আমি সামনে আরও কথাবার্তা বলবো। 220 যে যখন ক্লাস নিব তখন তো এগুলো আরও ইন ডেপথ বলবো আর কি। আপাতত একটু ওভারভিউ দিলাম যে এগুলো এক্সিস্ট করে তোমার লাইফে। আচ্ছা, সো তাহলে টাইম কমপ্লেক্সিটি এক্সাম্পল, হ্যাঁ এটাও মোটামুটি তুমি দেখে ফেলছো, অনেক কিছুই দেখে ফেলছো। আহ, তারপরে হচ্ছে যে ওটাও ডান। এরপরে আসলাম রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমি 1 মিনিট কথা বলবো, হ্যাঁ? সো হোয়াট ইজ রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি? তোমরা 110 তোমরা রিকারশন নামটা শুনছো। সো রিকারশন যে এরকম মানে ট্রি রিকারশন বলে একটা টপিক ছিল, সো সেই ট্রি রিকারশনের টাইম কমপ্লেক্সিটিও বের করা যায়, যেটা আসলে সব থেকে বলতে পারো টাইম কমপ্লেক্সিটি ডিফিকাল্ট টপিকগুলোর মধ্যে একটা, যেটা আমরা আসলে পরবর্তীতে শিখবো। এখন মাথা খারাপ করার কিছু নেই, আমি জাস্ট এক্সিস্ট করে পড়া লাগবে সামনে তাই দেখালাম। 220 নাই, প্যারা নিও না। আচ্ছা, এটাও গেল। এরপরে আসলে তোমার আর কি আছে, আর কি আছে টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, তোমরা এই 220টি সরি এই 220 কোর্স করার টাইমে আব্দুল বারী নামের একজনের নাম শুনে থাকতে পারো, বা হয়তো তোমাকে কেউ সাজেস্ট করে। আমিও শুনছি, আমি ওনার ক্লাস করছি। সো ওনার ক্লাস করে ওনার উনি যেভাবে টাইম কমপ্লেক্সিটি পড়াইছে ওই নোটটা আমি নিজে করছি, বিকজ আমি নিজে উম, মানে ভালোভাবে না বুঝলে তো অন্য কাউকে বুঝাইতে পারবো না। সো ওনার ক্লাস করে টাইম কমপ্লেক্সিটির খুঁটিনাটি সব কিছু শিখছি, অ্যান্ড সেটাই আসলে এই নোটটা, সেটারই একটা সামারি তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি আর কি আজকের ক্লাসে। তো পরবর্তীতে এইটা নিয়ে যদি আমাকে ডেপথ কোনো ক্লাস নেওয়া লাগে পরবর্তীতে, আমি সেটা হচ্ছে 221-এর ক্লাসে নিব, এখন 220-তে নিব না। তো এখানে ওই জিনিসপাতিগুলাই আছে যেগুলো তোমাদেরকে আমি এতক্ষণ ধরে মানে চিল্লাই চিল্লাই বলছি। সো এখানে একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেখো তো, এইটার এই ফর লুপের টাইম কমপ্লেক্সিটি যে এইটা, এটা নিয়ে তার কারো তো কোনো সমস্যা নেই, রাইট? যে 0 থেকে n পর্যন্ত যাচ্ছে, টাইম কমপ্লেক্সিটি O অফ n। এখানে দেখো তো, এখানে i এর ভ্যালু 2 করে বাড়তিছে। সো এটা টাইম কমপ্লেক্সিটি এরকম হইতো O অফ n/2, বাট n/2 বলে কি কিছু এক্সিস্ট করে? n/2 আর n, একটা সমুদ্র থেকে 1 বালতি পানি নাও বা সমুদ্র থেকে অর্ধেক পানি তুলে নাও, অর্ধেক পানি তুলে নিলেও কিন্তু সমুদ্র সমুদ্রই থাকবে, হয়তো কিছু কমবে। দ্যাটস ওয়াই ওই n/2 যা যা কথা, আর O অফ n কিন্তু সেম কথাবার্তা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে কি n থেকে 1 পর্যন্ত আসতেছে, 1 করে কমতেছে, এটা টাইম কমপ্লেক্সিটি এইটা। এখানে এই যে লগের জিনিসটা জাস্ট সিম্পলি বলি যে যদি তোমার এই ইনক্রিমেন্ট, আমরা সবসময় কি আই প্লাস প্লাস করি অথবা আই মাইনাস মাইনাস করি, বাট কখনো যদি তুমি দেখো আই ইন্টু 2 আছে, তখন তোমাকে বুঝে ফেলতে হবে যে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ, এখানে যত আছে সেখানে তত দিবা, ঠিক আছে? এন দিবা। এখানে দেখো 3 গুণ আছে, দ্যাটস আমি এখানে লগ 3n দিছি আপাতত বোঝার জন্য, এটা তোমাদের পরীক্ষায় নাই, জাস্ট বলতেছি আর কি। এখানে i/2 আছে। সো গুণ থাকুক বা ভাগ থাকুক, এখানে যত থাকবে, এখানে যত থাকবে, এখানে তত হবে, এখানে তত হবে। সো জাস্ট ফর দ্য টাইম বিং মনের খোরাক লগের জিনিসটা বারবার আসতেছিল তাই বলে দিলাম আর কি। সো এখানে আব্দুল বারী স্যারের যা কিছু ছিল সেগুলো আমি এখানে রাখছি, এটা তোমাদেরকে প্রোভাইড করে দিব। আরেকটা আরেকটা জিনিস ছিল, আর দুইটা জিনিস মূলত 5 সেমিস্টারের কোশ্চেন দেখো, ওটাতে 5 মিনিট লাগবে, সর্বোচ্চ 3 মিনিট লাগবে। আর একটা ওয়েবসাইটের কথা বলছিলাম তোমাদেরকে, যে টাইম কমপ্লেক্সিটির একটা ওয়েবসাইট আছে যেখানে তুমি কোড দিবা, ও বলে দিবে যে টাইম কমপ্লেক্সিটি কত। ব্যাপারটা সুন্দর না? আচ্ছা, সো আর এই নোটটা হচ্ছে ইউনিভার্সাল, সরি এই নোটটা না, টাইম কমপ্লেক্সিটি বাই তালহা, এটা হ্যাঁ। এখানে টোটাল হচ্ছে কতগুলা পেজ আছে, এখানে প্রায় পেজ সংখ্যা হচ্ছে 30। এইটা অ্যাকচুয়ালি মানে বলতে পারো ওই ওই ডকুমেন্টটা আর কি, যেখানে সব ধরনের এক্সাম্পল আমি রাখছি। সো মানে একদম শুরু থেকে সব কিছু নিয়ে মানে যা কিছু শিখছি সব কিছু সামারি আসলে এইটাতে রাখছি আর কি। তো এটাও দিয়ে দিব না, এটা দেখলে তোমরা বুঝতে পারবা, এটা পড়ার জন্য তোমার জন্য ইজি হবে আর কি। এক্সামের আগের রাতে তুমি 10 মিনিটে এই জিনিসটা রিভিশন দিয়ে ফেলতে পারবা।
আচ্ছা, তো অ্যারের এক্সাম্পল সব কিছুই আছে। আরো অনেক কিছু আছে এখানে। মার্জ সর্ট, যেটা আসলে 221 এর কনসেপ্ট, এখন দেখাইলে মাথা ঘুরবে, সো আমি ওদিকে যাব না। আচ্ছা, যাই হোক। তো যেটা বলতেছিলাম, তার মানে আমাদের মোটামুটি এখানে যা কিছু ছিল সবকিছু দেখানো শেষ। এখানে কিছু বাকি আছে কিনা আমি একটু দেখি। ও আচ্ছা, 1D অ্যারে এবং 2D অ্যারে নিয়ে কিছু কথাবার্তা বলার বাকি ছিল। সো এগুলা মোটামুটি ডান, এগুলা মোটামুটি ডান, এগুলা মোটামুটি ডান। আচ্ছা, হ্যাঁ, এই কয়েকটা টাইপ ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি, এই তোমাদের 220 তে শুধুমাত্র এই ইটারেটিভ মানে লুপ রিলেটেড টাইম কমপ্লেক্সিটিটাই এক্সিস্ট করে। আর তোমাদের লিঙ্ক লিস্টের টাইম কমপ্লেক্সিটি জানা লাগবে, 2D অ্যারে রিলেটেড টাইম কমপ্লেক্সিটি জানা লাগবে, তারপরে হ্যাশ, তারপরে স্ট্যাক কিউ রিলেটেড টাইম কমপ্লেক্সিটি জানা লাগবে, যেটা আমরা পরবর্তীতে নেব এগেইন। সো সামনে জিনিসপাতি আছে। আচ্ছা, টাইপস হচ্ছে টোটাল রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটির শিটটা তোমাদেরকে দেখানো যে ট্রি রিলেটেড জিনিসপাতি। আর এই ইটারেটিভ এবং রিকার্সিভ, এই দুইটা টাইম কমপ্লেক্সিটি সলভ করার, সরি, রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি বা ওই যে ফাংশন রিলেটেড টাইম কমপ্লেক্সিটি সলভ করার জন্য একটা থিওরেম আছে। থিওরেমটাকে বলা হয় মাস্টার থিওরেম, ঠিক আছে? সো যখন আমরা মাস্টার থিওরেম 221-এ যে যাব, তখন আমরা মাস্টার থিওরেম দিয়ে যে কোনো টাইম কমপ্লেক্সিটি আমরা বের করতে পারবো, সেটা আমরা পরবর্তীতে, ওটাকে বলা হয়, তোমরা 230 হয়তো করছো, 230-তে রিকারেন্স রিলেশন বলে একটা ওয়ার্ড ছিল। সো রিকারেন্স রিলেশনের টাইম কমপ্লেক্সিটি মাস্টার থিওরেম দিয়ে বের করা যায়, সেটা তখন তোমরা শিখবা। এটা মিডে 10 মার্কের কোশ্চেন আসে নর্মালি, ঠিক আছে? 221-এর এই গ্রাফ বুঝছো, এই গ্রাফ বুঝছো। আর এগুলা তো মোটামুটি, এখন বলো তো, এখানে যে স্টার টু আছে, তার মানে কি এই যে লগ টু এন হইতো না? এই যে দেখো, লগ টু এন, দেখছো এখানে আছে। এখন তুমি চাইলে লগ টু হইতে পারে, লগ থ্রি হইতে পারে, লগ ফোর হইতে পারে। সো এখানে তো অনেক কিছু হইতে পারে, ওইটাকে ইন জেনারেল সেন্সে লগ এন বলে। বুঝতে পারছো? এটাই। এখানে লগ এন দেখে ভাবতেছো আরে দুই তো থাকার কথা, এখানে দুই না দিলেও ভুল হবে না। আলটিমেটলি লগ এনই হইতেছে অ্যাকচুয়াল টাইম কমপ্লেক্সিটি। এখানে টু থ্রি অনেক কিছুই তো হইতে পারে, বাট টু থ্রি যাই হোক না কেন, তুমি যদি লগ এন লিখো, ওটা পারফেক্ট, ঠিক আছে? সো এইটার টাইম কমপ্লেক্সিটি ও অফ এন, এটা তো কেন সেটা তো বুঝছো। আর এক্ষেত্রে ও অফ এন স্কোয়ার কেন বলো তো? কারণ কি, এটা নেস্টেড আকারে আছে এবং জিরো থেকে এন, এটা কি জিরো থেকে এন। তো যেহেতু এটাও ও অফ এন, এটাও ও অফ এন, এবং যেহেতু এটা নেস্টেড আকারে আছে, তাহলে কি এন ইন্টু এন, তার মানে কি এন স্কোয়ার। দ্যাটস ওয়াই কিন্তু এখানে দেখো টাইম কমপ্লেক্সিটি এন ইন্টু এন, এন স্কোয়ার, ঠিক আছে? যেহেতু এটা নেস্টেড আকারে আছে। এরপরে কি দেখো তো, এরপরেও কিন্তু জিনিসটা সেম, এখানেও ওয়ান থেকে এন, এখানেও ওয়ান থেকে এন। আমার এত দেখার কিছু নাই, যেহেতু এখানেও ও অফ এন, এখানেও ও অফ এন। সো তার মানে আমি ইজিলি বলতে পারতেছি যে এটা টাইম কমপ্লেক্সিটি এন স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো এখানেও এই ডটটাও দিয়ে দিব, এগুলা তোমরা দেখবা, দেখলে অনেক প্র্যাকটিস হবে, কনফিডেন্ট থাকবে। এরপরে আমরা চলে যাই হইতেছে যে আচ্ছা, এখানে কিছু অপারেশন আছে, যে অ্যারের কিছু অপারেশন, অ্যারে সার্চ করার টাইম কমপ্লেক্সিটি। তারপরে আই হোপ তোমরা এখন এই কোডগুলো দেখে বুঝতে পারবা টাইম কমপ্লেক্সিটি জিনিসটার সাথে, বুঝতে পারবা যে ইনসার্শন মানে কত, তারপরে ডিলিটের টাইম কমপ্লেক্সিটি কত হয়, ঠিক আছে? 2D অ্যারের অনেক ধরনের অপারেশন আছে, অ্যাক্সেস, ট্রাভার্সাল, সার্চ, রো ওয়াইজ, কলাম ওয়াইজ, ডায়াগোনাল। এই জিনিসপাতিগুলো আমরা 2D অ্যারের ক্লাস যখন করবো তখন শিখবো, এবং সেগুলো টাইম কমপ্লেক্সিটি কত হয় সেগুলো পরীক্ষায় মাঝে মাঝে জিজ্ঞাসা করে। তো তখন তোমাকে এগুলা টাইম কমপ্লেক্সিটি বের করা লাগবে, যেটা খুবই ইজি আর কি 2D অ্যারের জন্য। সো 2D অ্যারে টাইম কমপ্লেক্সিটি বুঝতেই পারতেছো, এটা নেস্টেড হয়ে আছে জিরো থেকে এন, জিরো থেকে এম। তার মানে কি টাইম কমপ্লেক্সিটি ও অফ এন ইন্টু এম, বিকজ এখানে কিন্তু এম দেওয়া আছে। এখানে যদি এন থাকতো, তাহলে এন ইন্টু এন হয়ে এন স্কোয়ার হয়ে যেত। মোটামুটি এটাও তোমাদের করতে কাছাকাছি মেক সেন্স করতেছে, রাইট? আচ্ছা, এদিকে আসি। এখানে আসার পরে কি হইতেছে, এক থেকে এন পর্যন্ত যাচ্ছে, তার মানে কি ও অফ এন হয়ে যাবে। এর ভিতরে কি আছে সেটা আমার দেখার বিষয় নয়, যেহেতু ব্রেক নাই, তার মানে বাই ব্রেক থাকলে তো ও অফ ওয়ান হইতো, যেহেতু ব্রেক নাই, তার মানে কি হয়, এটা আসলে ও অফ এনই হবে। সো যাক, গেছে। এরপরে আসলে আমরা 2D অ্যারে, আমরা বলছিলাম 2D অ্যারে এখানে আমাদের ক্লাসের কন্টেন্ট কিন্তু ছিল যে 1D অ্যারে টাইম কমপ্লেক্সিটি, 2D অ্যারে টাইম কমপ্লেক্সিটি একটু দেখবো, তারপরে ওয়েবসাইট দেখবো, আর পাস্টের দু একটা কোশ্চেন দেখে আজকের ক্লাস শেষ করে ফেলবো, আর হয়তো সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে। আচ্ছা, তো তারপরে হইতেছে যে আমরা 2D অ্যারে এখানে আসলাম। 2D অ্যারে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে জিরো থেকে এন, জিরো থেকে এম, তার মানে টাইম কমপ্লেক্সিটি হবে এন ইন্টু এম। দেখো, এখানে অনেক এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমরা এগুলো সুন্দর করে দেখবা। টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি কেন হলো, এগুলো বোঝার চেষ্টা করবা। এখানে সব কিছু দেওয়া আছে। লাস্টে মাল্টিপ্লিকেশন, মানে ম্যাট্রিক্সের এই যে ম্যাট্রিক্সের ঘরগুলো, দুইটা ম্যাট্রিক্স যদি তুমি মাল্টিপ্লিকেশন করো, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন করে। মোস্ট প্রবলি আমার ব্যাচ বা আমার আগের ব্যাচে 220 মিড টার্ম কোশ্চেনে এই কোশ্চেনটা আসছিল যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি কত, সেটা তোমাকে জানা লাগবে। যে দেখো, এখানে তিনটা লুপ আছে, তিনটাই জিরো থেকে এন, এন, এন এভাবে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এখানে নেস্টেড আকারে আছে, তার মানে কি ও অফ এন এটা
এটাও ও অফ এন, এটাও ও অফ এন, তিনটা ও অফ এন গুণ করলে কি হয়, ও অফ এন কিউব হচ্ছে। ঠিক আছে, সো এটা আসলে এখানকার টাইম কমপ্লেক্সিটি। তো দেখো টাইম কমপ্লেক্সিটি নিয়ে তুমি অনেক উল্টাপাল্টা চিন্তা করে এই টপিকটাকে অনেক কঠিন বানাতে পারো। আজকের 2 ঘন্টা আগেও তুমি টাইম কমপ্লেক্সিটি নিয়ে জিরো কিছু মানে কিছুই জানতা না। আই হোপ এই ক্লাসটা করার পর এখন একটা প্রবলেম দেখলে বা একটা চাঙ্ক অফ কোড দেখলে তোমার মস্তিষ্ক কিছু কিছু ইনফরমেশন দেওয়ার কথা, যে 0 থেকে n তার মানে ও অফ n, এখানে ব্রেক আছে তার মানে এটা ও অফ 1, লিনিয়ার, এভাবে। সো আই হোপ এই জিনিসটাই দরকার। এত বেশি কমপ্লেক্সলি চিন্তা করে লাভ নাই, আমাদের হিউম্যান ব্রেন এত কিছু মনে রাখতে পারে না। ওই যেটা দরকার একটা প্রবলেম এবং সলিউশন, এই প্রবলেম আর সলিউশনের মাঝখানে যে ইনফরমেশনটুকু দরকার সেটা মনে রাখতে পারলেই মোর দ্যান এনাফ। আমি এত কিছু মনে রাখছি বিকজ আমার হয়তো গোল ডিফারেন্ট, তাই আমি এত কিছু মনে রাখছি। বাট তোমার গোল যদি হয় 220 ওই মিড টার্ম কোশ্চেনে অ্যান্সার করা, জাস্ট এটা দেখে এই পর্যন্ত আসতে পারলেই এনাফ। ঠিক আছে, সব কিছু আমি সাজাই গোছাই রাখছি, জাস্ট দেখতে হবে বসে বসে, এই আর কি, শুয়ে শুয়ে দেখতে পারো। সো এই কোডের টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি কেন এরকম এটা দেখতে পাচ্ছ এখানে। যখন আমি 2D এর ক্লাস নিব তখন আসলে এগুলো নিয়ে আরেকটু ডিটেলসে কথাবার্তা বলবো। সো তার মানে আমার এখন আসলে ওয়েবসাইট দেখানোর সময় চলে আসছে। ও আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে ওয়েবসাইট দেখানোর আগে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটির যে এক্সাম্পলগুলো ছিল না 20টা, এই এক্সাম্পলের যদি সলিউশনগুলো তোমরা দেখতে চাও বা নিজে নিজে প্র্যাকটিস করতে চাও, এগুলো কিন্তু তোমাদের লেভেলেরই প্রবলেম। ঠিক আছে, মানে তোমার বুঝতে পারার মতো ক্যাপাবিলিটি হয়ে গেছে এতক্ষণে এগুলা আর কি, এই শিটে জায়গা যেগুলো আছে আর কি। তো এগুলার সলিউশন যদি তুমি দেখতে চাও তাহলে তোমাকে এখানে আসতে হবে বা প্র্যাকটিস করার জন্য। সো তুমি এখানে আসতে পারো। আমি যদি আমার চ্যানেলটা নিয়ে আসি। আচ্ছা, অনেকে হয়তো নাও জানতে পারো এটা আমার চ্যানেল। এখানে তোমরা আপাতত 3টা কোর্স পাবা, সরি 4টা কোর্সই পাবা। সো আমি যদি প্লে লিস্ট ওপেন করি, প্লে লিস্টে তুমি 221 পাবা, 220 পাবা যেটা তোমাদের দরকার, 220 ল্যাব কোশ্চেন এখানে আছে। সো তুমি এই 220 মিডের ভিতরে যাবা। ঠিক আছে, 220 মিডের ভিতরে যাওয়ার পরে এখানে আজকের যে ক্লাসটা সেটা আমি এখানে আপলোড করব। সো মানে টাইম কমপ্লেক্সিটি রিলেটেড। সো এখানে তুমি টাইম কমপ্লেক্সিটি থেকে সব কিছু মিডের যা কিছু সবই এখানে পাবা। আচ্ছা, আর হইতেছে যে এই যে ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি যে প্র্যাকটিস যেটা, সেটা তুমি আসলে 221 ভিতরে পাবা। 221 ভিতরে গেলে যে দেখতে পারবা যে ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি প্র্যাকটিস শিট অ্যান্ড পাস সেমিস্টার কোশ্চেন সলভ, এটা যদি তুমি ওপেন করে একটু দেখার ট্রাই করো, তো এখানে তাইলে দেখতে পাবো যে এখানে আমি আসলে সমস্ত সলিউশনগুলো এক্সপ্লেন করছি যে কেন এরকম হয়েছে। সো আজকের ক্লাসের পরে এইটা করলে তোমার জন্য আসলে বেটার। ঠিক আছে, তোমার আন্ডারস্ট্যান্ডিং এবং সলভিং জিনিসটা সব কিছু একদম টপ নচ হয়ে থাকবে। সো এই কিছু জিনিস মনে রাখা লাগে আর কি, ওগুলো আমি বলে দিছি। সো আই হোপ এটা তোমাদের মেক সেন্স করছে। এরপরে ওয়েবসাইটে আসি আর কি। হ্যাঁ, ওয়েবসাইট এইটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। ঠিক আছে, সো ওয়েবসাইটের নাম কি, টাইম কমপ্লেক্সিটি ডট এআই। সো টাইম কমপ্লেক্সিটি ডট এআই এই ওয়েবসাইটে যদি আমি রিফ্রেশ করি, শুরুতে কিছু থাকবে না। শুরুতে এখানে এই যে আমরা যে দেখো ও অফ এন, তারপরে ও এন, তারপরে আরও অনেক ধরনের, এই যে এন স্কোয়ার, এম এন, এম এন কেমন হইতে পারে, এই দেখো এটা যে ম্যাট্রিক্স রিলেটেড, একটু আগেই বললাম 0 থেকে এম পর্যন্ত, 0 থেকে এন পর্যন্ত, তার মানে কি এই এই চাঙ্ক অফ কোডের টাইম কমপ্লেক্সিটি কত বলো তো, এই চাঙ্ক অফ কোডের টাইম কমপ্লেক্সিটি কত বলো, এনিওয়ান? O of n into n. এম ইন্টু এন, তাই না? Yes. এ স্কোয়ার কেন, মানে এন আছে এখানে, এম আছে, তাহলে স্কোয়ার কিভাবে হয়, দুইটা ডিফারেন্ট জিনিসের। এম এন এন হ্যাঁ, এম এন, রাইট, ঠিক আছে। সো এখানে তুমি অড ইভেনের যদি আসো, এটা এটা আসলে মানে এটা আসলে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম, বাট এটা আমরা একটু অন্য, হ্যাঁ এটা তোমরা বুঝতে পারো যেহেতু পাবলিক স্ট্যাটিক আছে, তার মানে এটা কি, জাভা। সো এইটা এই মানে প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি কত কেউ একটু বলতে পারবা? হয়তো একটু মানে কঠিন লাগতেছে, এখানে অনেক এক্সটার্নাল জিনিসপাতি ইউজ করছে, বাট এটা মানে দেখে কি মনে হচ্ছে যে এ থেকে অ্যারের লেন্থ পর্যন্ত যাচ্ছে। সো অ্যারের লেন্থ কত সেটা কি আমরা জানি, এন সংখ্যক লেন্থ হতে পারে, তার মানে 1 থেকে n। সো 1 থেকে n হলে এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে বলো দেখি? 0 of n. হুম, O to the O of 1. ও O অফ of 1. ও O of অফ n. ও অফ 1 কেন? ও অফ এন এই লেন্থ তো তুমি জানো না, এই লেন্থ তো n সংখ্যক, তাই না? ও আচ্ছা ভাই, বুঝতে পারছি। আমি ভাবছি যে সো লেন্থটা জানি। বুঝতে পারছো, এই যে এখানে অ্যান্সারটা দিয়ে দেয় ও অফ এন, বিকজ এখানে বলছে দ্য কোড ইউজ দ্য সিঙ্গেল ফর লুপ টু ইটারেট থ্রু দ্য ইনপুট অ্যারে এ।
the time complexity of the loop is directly proportional to the size of the input array। ঠিক আছে, যত সাইজের এখানে দিবে তত টাইম নিবে। সো 1 থেকে ওই n সংখ্যক টাইম যাচ্ছে। সো যদিও এটা আমি শিখছি, মানে আমি এতক্ষণ ধরে শিখলাম যে 1 থেকে n সংখ্যক পর্যন্ত যাচ্ছে, তার মানে চোখ বন্ধ করে আমি বলে দিব যে আমার এখানে, যেহেতু তোমরা এই দুটা জিনিস নিয়ে এখন অবগত না, বাট বলে দিতেছি এটার ক্যালকুলেশন কিন্তু ওই ব্রেকের মতো না, এটা ক্যালকুলেশন আছে, মানে অপারেশন হবে আর কি। তো তার মানে কি n সংখ্যক অপারেশন অ্যাকচুয়ালি হবে। দ্যাটস ওয়াই আসলে এই ফর লুপ বা এই পুরা কোডটার টাইম কমপ্লেক্সিটি বিগ ও অফ n, রাইট? সো এটা তোমরা মোটামুটি থিওরিটিক্যালি বুঝলা, এভাবেও বুঝলা। সো এই ওয়েবসাইটে তোমরা এসে ইন ফিউচারে আরও অনেক ধরনের কমপ্লেক্স কোড দেখবা, ওই কোডগুলো সুন্দর করে এখানে এসে কপি পেস্ট মারবা, কপি পেস্ট মারলেই ওরা হচ্ছে অ্যানালাইজ করে বলে দিবে যেটা টাইম কমপ্লেক্সিটি কত। প্রত্যেকটা ডিফারেন্ট প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি ডিফারেন্ট হয়, বুঝতে পারছো? সো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কপি করে আমার ওয়েবসাইটে যেয়ে বসায় দিব, সো দ্যাট আমার ওয়েবসাইটে ঢুকে ক্লিক করলে যখন তুমি টাইম কমপ্লেক্সিটির প্রবলেম সলভ করবা, দেখবা যে আশেপাশে কোথাও আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিছি। সো ওখান থেকে জাস্ট প্র্যাকটিস করলেই হবে, অথবা তুমি চাইলে মনে রাখতে পারো, ডিরেক্টলি টাইম কমপ্লেক্সিটি ডট এআই লিখে সার্চ করতে পারো। সো এই এই টাইম কমপ্লেক্সিটি রিলেটেড জিনিসটা গেল। এখন আমি হচ্ছে যে 1 মিনিটের একটা ব্রেক নিয়ে, সেটা হচ্ছে যে 5 সেমিস্টারের কোশ্চেনগুলো দেখায় যে এতক্ষণ ধরে যে তুমি শিখলা, যেটা তোমার গোল, যে ভাই অনেক কিছু তো শিখলাম কিন্তু মনে রাখবো কি, পরীক্ষায় তো আসবে অন্যরকম জিনিসপাতি, তাই না? তো পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো খুবই পান্তা ভাত, কিন্তু এতক্ষণ ধরে যে মানে আলোচনাগুলো যে তুমি শুনলা, খুবই বোরিং একটা জিনিস, মানে টপিকটা সবার ভালো লাগে না। ফার্স্ট টাইম শেখার টাইমে যদি ফ্যাকাল্টি একটু পেঁচায় শেখায়, তখন আসলে এটা আসলে মনোযোগ ধরে রাখা খুবই কষ্টকর আর কি। হ্যাঁ, তো এখন পরীক্ষায় কোশ্চেন কেমন আসে? ফ্যাকাল্টি তো পড়াই এবিসিডি, কোশ্চেন দেয় তো আকাশ থেকে ধরে, কি জানো। তো চলো আমরা একটু কোশ্চেনগুলো দেখার চেষ্টা করি। তার আগে আমার আসলে একটু পানি তৃষ্ণা লাগছে, আমি একটু পানি খেয়ে 3 মিনিট ব্রেক নিতেছি। এখন বাজে 11টা 3, সরি 11টা 5 থেকে শুরু করবো। দেন 5 মিনিট পরে এসে আমি জাস্ট 5 সেমিস্টারের কোশ্চেনগুলো দেখাই, ক্লাসটা শেষ করে দিব আর কি। সো সো আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম। সো আমরা শুরুতে স্প্রিং 24 একটু চেক করি যে এখানে কোনো 2D, সরি, টাইম কমপ্লেক্সিটি রিলেটেড কিছু আছে কিনা। এখানে মানে ওইরকম টাইম কমপ্লেক্সিটি রিলেটেড কিছু নাই, বাট এখন টাইম কমপ্লেক্সিটি থেকে কোশ্চেন করে। একটু 25-এ আসি। 25-এ আসার পরে তুমি দেখতে পাবা যে এখানে বলছে যা, এই জিনিসটা পড়ে এখন তোমার একটু মাথায় জিনিসপাতি আসা উচিত যে দ্য স্পেস কমপ্লেক্সিটি অফ ইউর সলিউশন শুড বি ওয়ান। শুড বি ওয়ান মানে কি? তুমি মানে ইনপুটে যাই দাও, মেমোরিতে মাত্র একবারই অপারেশন হবে, রাইট? দ্যাটস মিন ইউ ক্যান নট ক্রিয়েট এনি নিউ অ্যারে। বুঝতে পারলা এই মিনিং, এই কথাটার মানে? যে টাইম কমপ্লেক্সিটি অফ মানে হচ্ছে মেমোরিতে তুমি নতুন করে কোনো অ্যারে তৈরি করতে পারবে না, যা আছে তাই একটা অপারেশন নেই, নতুন করে জিনিসপাতি তৈরি করে অপারেশন করতে পারবে না। ফাইনালি রিটার্ন দ্য রেজাল্টিং অ্যারে, ইন অ্যাডিশন রাইট দ্য টাইম কমপ্লেক্সিটি। তার মানে তুমি যে সলিউশনটা লিখবা সেটা টাইম কমপ্লেক্সিটি তোমাকে বিগ ও নোটেশনের থ্রুতে লিখতে পারা শিখতে হবে। সো তুমি যদি আমি এতক্ষণ ধরে তোমাকে কি দেখাইলাম? কোড দেখাইলাম। সো তুমি যে কোডটা লিখবা, তুমি তো নিজেও একটা কোড লিখবা, ওই কোডের ভিতরে লুপের ভিতরে লুপ লিখছো না কি করছো, সেটা তোমাকে এখন ফিগার আউট করে এই টাইম কমপ্লেক্সিটি লিখতে হবে। সো কোশ্চেন কেমন হয় বুঝতে পারছো এবার? সো তুমি যদি টাইম কমপ্লেক্সিটি ভালো করে না বোঝো, তুমি কোড দেখে কোনোদিনই টাইম কমপ্লেক্সিটি বের করে ফেলতে পারবা না। এখন এই প্রবলেমের কোড কেমন হবে আর ওই কোড থেকে কিভাবে টাইম কমপ্লেক্সিটি বের করবা, সেটা মানে এই ক্লাস তো 2DR এর ক্লাসে শেখানো হবে, রাইট? সো 2DR এর সেকশনে পড়তেছি। তারপরে এখানে কি আছে? নিচে নামি, নিচে নামি, নিচে নামি, নিচে নামি, এখানে আর কি আছে? এখানে সুন্দর করে বলা আছে যে ডিকিউ এলিমেন্ট, এই ডিকিউ এলিমেন্টের যে রিমুভ অপারেশন আছে, আগেই বলে রাখি এটা কিন্তু আসলে তোমার স্ট্যাক কিউ নামে যে টপিকটা আছে, ডাটা স্ট্রাকচার, যেটা আমি আসলে বলছিলাম মানে 220-তে কী কী টপিক পড়তে হয়, ওই ক্লাসটা যদি তুমি দেখো সেখানে তুমি জানতে পারবা যে ওই ক্লাসে আমি বলছিলাম যে 220-তে মিডের জন্য তোমাকে কী কী পড়া লাগবে। সো ওইখানে তোমার ডিকিউ বা স্ট্যাক কিউ এর মধ্যে ডিকিউ বলে একটা অপারেশন আছে। সো সেই অপারেশনের টাইম কমপ্লেক্সিটি কত সেটা তোমার জানা লাগবে। তার মানে ওই ডাটা স্ট্রাকচারের যতগুলো অপারেশন আছে, প্রত্যেকটা অপারেশনের টাইম কমপ্লেক্সিটি কত হয় সেটা তোমাকে জানা লাগবে, ঠিক আছে? সো এই ধরনের প্রবলেমগুলো তোমার পরীক্ষায় আসবে। সো সেইভাবে তোমাকে টাইম কমপ্লেক্সিটির প্রিপারেশনটা নেওয়া লাগবে। আমি যদি আরও 2-4টা দেখাই,
আমি আমি হইতেছে টাইম কমপ্লেক্সিটির এক্সামে আসার মতো কোয়েশ্চেন বানাইতেছিলাম, মানে এখনো বানানো শেষ করি নাই। সো মানে মিডে আসার মতো। সো বাট টু বি অনেস্ট, তুমি যদি ওই প্র্যাকটিস প্রবলেমগুলো করো এগুলো তুমি ইজিলি পারবা। এটাই আসলে মেন থিং আর কি। হ্যাঁ, সো এগুলাতে ওইভাবে দেয়া নাই, বাট পরীক্ষায় এমনভাবে দিবে যাতে করে তুমি না পারো আর কি। এগুলো তো অনেক আগের, মানে 22, 22, 23-এর আর কি। যাই হোক, তো তোমরা একটা জেনারেল আইডিয়া পাইছো যে কেমন ধরনের জিনিসপাতি আসে। আরেকটা দেখি, আমি আরও কিছু টাইম কমপ্লেক্সিটি কোয়েশ্চেন দেখছিলাম তোমাদের। এখন রিসেন্টলি এআইবি স্যার হচ্ছে যে কোঅর্ডিনেটর, উনি খুব সুন্দর কোশ্চেন করে, আমার ফ্যাকাল্টি ছিল। সো ওনার ওনার মানে ডেপথ অফ নলেজ অনেক ভালো, আমি ওনার থেকে অনেক কিছু শিখছি। সো এখানে আসি, এখানে টাইম কমপ্লেক্সিটি কোশ্চেন আছে এই স্যার যে। ওনার মার্কিং কেমন স্যার, মানে ওনাকে আমরা স্যার ডিপেন্ডিং অন মানে তুমি কেমন পারফর্ম করছো, উল্টাপাল্টা করে লিখলে মার্ক পাওয়ার আশা বাদ দিতে হবে, বাট লজিক্যাল জিনিসপাতি লিখে মার্ক পাবা। ঠিক আছে, এই যে দেখো টাইম কমপ্লেক্সিটি জিনিসপাতি, এটা বলো তো। আচ্ছা, লিঙ্ক লিস্ট বেসড কিউ অপারেশন। সো লিঙ্ক লিস্টও জানো না, কিউও জানো না, সো এটা যখন শিখবা তখন পারবা। এটা পারা উচিত যে এন ইন্টু এন 2D অ্যারেতে টাইম কমপ্লেক্সিটি কত যদি ক্যালকুলেশন লেফট সামেশন হ্যান ত্যান করি, টাইম কমপ্লেক্সিটি কত হবে যখন তোমরা আসলে এই 2D অ্যারের ডায়াগোনাল সামেশনগুলো শিখবা। এটা এটা অলরেডি আমি হইতেছে যে এখানে রাখছি। কই গেল, দাঁড়াও বের করি। 2D অ্যারের ডায়াগোনাল সামেশন, 2D অ্যারের ডায়াগোনাল সামেশন, ডায়াগোনাল ট্রাভার্সে আসলে এখানে এন এম আছে, কলাম ওয়াইজ সামের আছে, রো ওয়াইজ সাম আছে, ডায়াগোনাল সামটা আসলে এখানে নাই, ডায়াগোনাল ট্রাভার্স আছে। আচ্ছা, নিচে একটু খুঁজি। এটা আসলে ট্রাভার্স অল এলিমেন্ট, ফাইন্ড ম্যাক্সিমাম এলিমেন্ট, এই যে সাম অফ, এই যে দেখো সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট, মেন মেন ডায়াগোনাল, এটা হচ্ছে মেন ডায়াগোনাল। এটা টাইম কমপ্লেক্সিটি কত, ও অফ এন। স্পেস কমপ্লেক্সিটি কত, ও অফ 1। এখন আমরা কোশ্চেনটাতে একটু প্রাইমারি মানে একটু লুক ওভার করি কোশ্চেনটাতে কি বলছে। কোশ্চেনটা কই গেছে, হ্যাঁ কোশ্চেনে কি বলছে, যে হোয়াট উইল বি দ্য টাইম কমপ্লেক্সিটি ইফ উই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য সাম অফ এলিমেন্ট অফ দ্য লেফট ডায়াগোনাল। লেফট ডায়াগোনাল আর রাইট ডায়াগোনাল একই কথা, মানে ডায়াগোনাল তো দিন শেষে। সো মোস্ট এফিশিয়েন্ট ওয়ে, ও অফ, কোনটা অ্যান্সার বলো দেখি। বুঝতে পারলাম মানে প্রশ্নগুলো কই থেকে হয়। এটা কিন্তু এই 25 সালেরই কোয়েশ্চেন, তো 26 সালে যে দিবে না তা মানে দিবে এটা তো গ্যারান্টি সহকারে বলা যাচ্ছে আর কি। বাট আরেকটু মানে আরও যত তুমি প্র্যাকটিস করবা ওই প্র্যাকটিসের ওই পার্টিকুলার কোডে তুমি পাবা আর কি। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে ডায়াগোনাল এবং লেফট ডায়াগোনাল বলছে। তো ডায়াগোনাল দুই ধরনের হয়, রাইট ডায়াগোনাল হয়, লেফট ডায়াগোনাল মানে তোমার হাত অনুযায়ী, ডান দিক থেকে হাত ফেলে ডায়াগোনাল মাপো, বাট বাম দিক থেকে চিন্তা করো, মানে একটা ম্যাট্রিক্স বা একটা 4x4 বা 3x3 ম্যাট্রিক্সের তুমি ওই যে আমরা ট্রেস বলি আর কি, যেটা সেটাই আসলে ডায়াগোনাল এখানে। তাহলে ইফিশিয়েন্ট ওয়ে হচ্ছে ও অফ এন, সিম্পল। এখান থেকে 1 মার্ক, মানে আজকের ক্লাস থেকে 1 মার্ক পাক্কা। যাই হোক, এগুলো খুবই ইজি, বাট ইজি করে বুঝতে পারলে ইজি। সো আজকের ক্লাসের মোটামুটি মানে আমার বলার মতো আরও অনেক কিছু আছে, বাট আমি চাইতেছি না। বাট কেউ যদি এই 1.5 ঘন্টায় যদি খুব ভালোভাবে বোঝে, তার টাইম কমপ্লেক্সিটি অনেক ডেপথ একটা নলেজ হওয়া উচিত আমি বলে মনে করি। ঠিক আছে, সো আজকের ক্লাসের রেকর্ডিংটা আমি এই পর্যন্ত রাখতেছি। তারপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, ও সরি স্যার, ভাইয়া আরেকটা জিনিস কোশ্চেনগুলো একটু শেয়ার করে দিন, একটু একটু হোল্ড, আগের আরেকটা জিনিস, কোশ্চেনগুলো। ক্লাসটা শেষ হয়নি, আমি আরেকটা জিনিস দেখাইতাম। সেটা হচ্ছে যে তোমরা হয়তো জেনে থাকবা, সেটা হচ্ছে যে আমি এবং তাসিন ভাই হইতেছে যে আমরা দুজন মিলে 220টা পড়াবো তোমাদের। ঠিক আছে, সো এই 220 উনি আমার থেকেও মানে উনি 4th ইয়ারের, সো উনি আমার থেকেও বেশ নলেজেবল 220-তে। সরি, এআই আসলে মানে পিকচার খারাপ করে দিয়েছে, যাই হোক সেটা ম্যাটার না। সো 220-তে উনি উনি 220 ওনার প্লেলিস্টও আছে। সো আমি ওনাকে বলছি যে ভাই আমি যেহেতু পড়াইতেছি, আমরা দুজন একসাথে পড়াইলে আপনার যে নলেজ আছে আমার নলেজ আছে, দুইটা মিলে আমরা সুন্দরভাবে 220 কোর্সটার প্রত্যেকটা টপিক একদম এক্সাম স্টাইলে, এক্সামে ভালো করার জন্য যা যা দরকার, যেভাবে আসলে বললে সবার জন্য উপকার হবে সেই ওয়েতে আমরা পড়াবো। তো ভাইয়া অ্যাগ্রি করছে আমার সাথে। সো ওনার মেন্টরশিপ এক্সপিরিয়েন্সও তোমরা দেখতে পারো। আর তোমরা আমাকে যারা চেনো তারা তো চেনোই, যারা চেনো না তারা এখান থেকে দেখতে পারো। আমি গ্রুপে এই জিনিসটা অলরেডি শেয়ার করে দিছি। আর আমরা মিডিয়া যা যা কভার করবো সেটা এখানে রাখছি। ঠিক আছে, আমরা বেসিক ক্লাস সব কিছু ফ্রিতেই নিব। প্রবলেম সলভিং বা মিডের আগের যে ক্লাসগুলো সেগুলো হয়তো
পেইড হইতে পারে, এখনও সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি নাই। এটা ডিপেন্ডিং অন আসলে কতজন পড়বে তার উপরে আর কি। সো এটাই আর কি, ঠিক আছে। এই নেক্সট ক্লাস আসলে তোমাদের 1D অ্যারের উপরে হবে, সেটা আসলে তাসিন ভাই নেবে, ওই দিন আমি ক্লাস নিব না। আমি আবার হয়তো 2D অ্যারের ক্লাসে আসবো, বা লিঙ্ক লিস্টে যে আমি যেটা যে হ্যাশের যে নোটটা মেক করছি, আমি হয়তো হ্যাশের উপরে ক্লাস নেব। তোমরা দেখতে পাইছো হয়তো হ্যাশ জিনিসটা কোথায় গেল, এই যে ওই গেল হ্যাশ, এই যে অল অ্যাবাউট হ্যাশ, ঠিক আছে। হ্যাশের উপরে ক্লাস নেব, তারপর অ্যারে অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল অ্যারের উপরে ক্লাস নেব। সো এগুলো আমার টপিক, ওনার টপিক হয়তো 1D অ্যারে এবং হচ্ছে লিঙ্ক লিস্ট, ঠিক আছে। সো এইভাবে আমরা আসলে কিছু টপিক ভাগ করে নিছি। উনি ওনার এক্সপার্টিস বা ওনার যে প্লে লিস্ট আছে ওখানে প্রায় 45,000, প্রায় মানে বলতে পারো যে 220-র মধ্যে যারা স্টুডেন্ট লেভেলে, যাদের পড়া তোমরা বুঝতে পারো বা যাদের পড়া দিয়ে তোমাদের একটু একটু হলে এক্সামে উপকার হয়, উনি ওনার মানে ওয়ান অফ দেম। আমি আমার টাইমে ওনারও কিছু ভিডিও দেখছিলাম, বেশ ভালো পড়ায় দেখে আমি ওনাকে অ্যাপ্রোচ করছি আর কি। অ্যান্ড উনি অনেক ভালো, তোমরা নেক্সট ক্লাসটা করবা। নেক্সট ক্লাস মোস্ট প্রবাবলি 6 তারিখে। 6 তারিখে উনি 1D অ্যারে, যেটা আসলে তোমরা 110-এ পড়ছো, 110-এর জিনিসপাতি 111-এ কাজে লাগাইছো, বাট এই 1D অ্যারের উপরে বেস করেই তোমার 220 বলো, 221 বলো, ওই যে অপারেশনগুলো, যে 11টা অপারেশন আছে, ইনসার্শন, ডিলিশন, হ্যান ত্যান, আরও যে কয়েকটা অপারেশন আছে, রিভার্স, ইনপ্লেস রিভার্স, যত ধরনের অপারেশন পসিবল সেগুলো হইতেছে ভাইয়া দেখাবে। আমি ভাইয়াকে বলে দেবো। আমি হয়তো ওই দিন থাকবো না, বা হয়তো ক্লাসে চুপচাপ বসে থাকতে পারি। অ্যান্ড পরবর্তী ক্লাস কোন টপিকের হবে, কি হবে, সব গ্রুপে অ্যানাউন্স করে দেওয়া হবে। তোমাদের যদি অন্যান্য ফ্রেন্ডরা থাকে তোমরা অ্যাড করতে পারো, ক্লাস করতে পারো মিডের আগ পর্যন্ত। এভাবে আমরা প্রত্যেকটা টপিকের উপরেই সুন্দর মানে ইনডেপথ নলেজ বা কীভাবে পড়তে হবে। দেখো এখানে দুই ধরনের জিনিস, এই ক্লাস করার পরে তুমি নিজে নিজেও কিন্তু প্র্যাকটিস করে টপিকটা শেষ করতে পারো। আবার অনেকেই আছে যারা আটকে যাবে, যাদের গাইডের প্রয়োজন হবে, তারা চাইলে পেইড ব্যাচে পড়তে পারে। বাট পেইড ব্যাচে পড়াটা কিন্তু ম্যান্ডেটরি না। পেইড ব্যাচে তখনই পড়বা যখন তোমার অ্যাকচুয়ালি 1-to-1 হেল্প লাগবে, রাইট? বাট এই ক্লাসগুলোই কিন্তু এনাফ তোমার লার্নিংয়ের জন্য। সো তুমি যদি এইটাতেই এনাফ ফিল করো, ডোন্ট নিড, নো নিড আর কি, রাইট? সো এটাই আর কি বলার। সো আমি কাউকে জোর করে ইনসিস্ট করবো না যে না পেইড ব্যাচে না পড়লে হবে না, বিষয়টা এরকম না। তুমি যেভাবে তুমি বেটার ফিল করো বা বেটার তোমার কাছে মনে হয় যে এটা আমার জন্য বেটার, আমি হয়তো আরেকটু বেশি প্র্যাকটিস করলে বা প্রবলেম সলভিং ক্লাসগুলো করলে আমার অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচটা ভাইদের মতো হবে, ওনারা যেভাবে চিন্তা করে আমারটাও সেভাবে হবে। অথবা তুমি নিজের মস্তিষ্ককেই প্রমাণ করতে পারো নিজে নিজে চিন্তা করে, দুইটাই একটা কারেক্ট ওয়ে। আমি তো কোনো ভাইয়ার কাছে যেয়ে শিখি নাই, আমি নিজেকে চ্যালেঞ্জ করে শিখছি। অনেকে হয়তো সেটা একটু ডিফিকাল্ট হতে পারে, অনেকে আবার ভালোও পারতে পারে। সো নিজেকে চ্যালেঞ্জ করো, আগে চেষ্টা করো নিজে নিজে, তারপরে না হইলে ভাইয়েরা আছে, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আজকের ক্লাসের ওভারঅল জিনিসপাতি। ক্লাসটা আমি এই পর্যন্তই রাখতেছি, তারপরে তোমাদের যদি কোনো পার্টিকুলার কোয়েশ্চেন থাকে আমি অ্যান্সার দিব।